তো আমার যে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন যে ব্যাচটি, সেই ব্যাচের আজকে দ্বিতীয় ক্লাস, এক্সক্লুসিভ রিডিং কম্প্রিহেনশন 2। সরাসরি কম্প্রিহেনশনের উপর যে প্রশ্নগুলো থাকে পেপার 1-এ 100 নম্বরের 10টা শর্ট কোশ্চেন, তার উপর 30, সামারির উপর 20 নম্বর, লেটার টু এডিটর 20 নম্বর, আর বেসিক গ্রামার 30 মিলে 100। তো আমরা প্যাসেজটা প্রথমে ভালো করে মনোযোগ দিয়ে পড়বো। যদি প্যাসেজটার মিনিং আমরা বুঝতে সক্ষম হই, তবে এই প্যাসেজের আমরা সামারি লিখতে পারবো, তবে আমরা এই প্যাসেজের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে আমরা খুবই মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে পড়বো প্যাসেজটা, কারণ এই প্যাসেজ যদি আপনি অমনোযোগ রাখেন, প্যাসেজ পড়তে গিয়ে যদি আপনি অমনোযোগী হয়ে যান, তাহলে কিন্তু আপনার পক্ষে পরবর্তী ধাপগুলো অতিক্রম করা সম্ভব না। সুতরাং এখানে সর্বোচ্চ মনোযোগটা দিতে হবে। আমি বলে রাখি, কিছুক্ষণ পড়ার পর আপনার একটু খারাপ লাগবে, ধুর শেষ হয় না জ্ঞান প্যাসেজ, এই সময়টাতে গিয়ে কষ্ট করে মনোযোগটা ধরে রাখতে হবে। আচ্ছা, সবার ভিডিওগুলো বন্ধ রাখবেন, সবাই মিউট রাখবেন, কেবল কোনো জানার ইচ্ছা হলে প্রশ্ন করবেন। আর চাইলে খাতা কলম হাতে রাখতে পারেন, কোনো ওয়ার্ডের মিনিং যদি আপনার অজানা থাকে, সেই মিনিংটা আমি যখন বলবো তখন আপনারা লিখে নিতে পারবেন। এখানে দেখেন, প্রথম লাইনের দিকে আমরা চলে আসি। এই প্রথম অংশটুকুকে ভালো করে পড়ি, খেয়াল করেন। প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যুস। বলেছে পরিবেশ দূষণের তো অনেকগুলো ধাপ, তার মধ্যে আমরা প্লাস্টিক দূষণ নিয়ে আলোচনা করতেছি। এখানে বলেছে প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম, প্লাস্টিক পলিউশন হয়েছে ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যুস। সারা বিশ্বের পরিবেশ সংক্রান্ত যতগুলো বিষয় আছে, তার মধ্যে অন্যতম একটা উদ্বিগ্ন বিষয় হচ্ছে প্লাস্টিক দূষণ নিয়ে। As rapidly increasing production of disposable plastic products overwhelms, যেহেতু বলছে as rapidly increasing production of disposable plastic products, যেহেতু খুব দ্রুত এই ডিসপোজেবল প্লাস্টিক প্রোডাক্টের উৎপন্ন বেড়ে যাচ্ছে। এখানে ডিসপোজেবল প্লাস্টিক প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে সেই ধরনের প্লাস্টিক পণ্যগুলোকে যেগুলোকে নিষ্পত্তি করা যায় না। হ্যাঁ, যেমন আমাদের যদি যেমন কোনো কাঠের তৈরি জিনিস হয়, সেটা আমরা ব্যবহার করে ফেলে দিলে, অথবা যদি পাটের তৈরি জিনিস হয়, সেটা ব্যবহার করে ফেলে দিলে সেটা কিন্তু মাটির সাথে মিশে যায়। তো প্লাস্টিক কিন্তু মেশে না, তাই এটাকে বলা হয়েছে ডিসপোজেবল প্লাস্টিক প্রোডাক্টস। তো বিশ্বজুড়ে এই ডিসপোজেবল প্লাস্টিক প্রোডাক্টের সংখ্যা যেহেতু দ্রুত বেড়ে যাচ্ছে, তাই পরিবেশ সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে যে উদ্বিগ্ন যা চিন্তা, তার মধ্যে প্লাস্টিক পলিউশনটা বেশি আমাদের চিন্তার বিষয় হয়ে গেছে। কেননা ডিসপোজেবল প্লাস্টিক প্রোডাক্ট গুলো কি করতেছে, ওভারওয়েলমস দ্য ওয়ার্ল্ডস অ্যাবিলিটি টু ডিল উইথ দেম। সারা বিশ্বকে এমন ভাবে গ্রাস করে ফেলতেছে যে এটা সমাধান করার আর যোগ্যর অবস্থায় নাই। প্লাস্টিক পলিউশন ইজ মোস্ট ভিজিবল ইন ডেভেলপিং এশিয়ান এন্ড আফ্রিকান নেশনস। আর এই প্লাস্টিক দূষণের হারটা সবচেয়ে বেশি দেখা যায় উন্নয়নশীল এশিয়ান এবং আফ্রিকান জাতিদের মধ্যে। বাংলাদেশের চাইতে ওইসব জায়গায় বেশি দেখা যায় প্লাস্টিক পলিউশনের ব্যাপারটা। যেখানে গার্বেজ কালেকশন সিস্টেমস আর অফেন ইনএফিসিয়েন্ট অর নন এক্সিস্টেন্ট। যেসব দেশে গার্বেজ কালেকশন সিস্টেম বা ময়লা আবর্জনা সংগ্রহ করার যে পদ্ধতিটা, সেটা প্রায় অকার্যকর, এবং কার্যকর হলেও সেটা বাস্তবে কাজে লাগে না, অবাস্তব। যার কারণে এশিয়ান এবং আফ্রিকান দেশগুলোর মধ্যে দেখা যায় সেখানে প্লাস্টিক দূষণের হারটা বেশি। বাক্যগুলো ভালো করে মনে রেখে যান, ইনফরমেশন গুলো। যারা ক্লাস করতেছেন, আমি হুট করে যে কাউকে একজনকে প্রশ্ন করে বলবো যে একটু আগে জানি আমি কি বললাম, এটা বলার জন্য সবাইকে রেডি থাকতে হবে। বাট দ্য ডেভেলপড ওয়ার্ল্ড, কিন্তু যে উন্নত বিশ্বে, স্পেশালি ইন কান্ট্রিজ, বিশেষ করে সেই সব দেশগুলোতে উইথ লো রিসাইকেলিং রেটস, যেসব দেশগুলোতে কোনো কিছুকে পুনরায় ব্যবহার করার যে হার, সেটা একেবারেই নিম্নমানের। অলসো হ্যাজ ট্রাবল প্রপারলি কালেক্টিং ডিসকার্ডেড প্লাস্টিক। সেখানেও এই ফেলে দেওয়া প্লাস্টিক সংগ্রহ করা বা সেগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য সমস্যা রয়েছে। তাহলে যে উন্নয়নশীল দেশে শুধু আফ্রিকা এবং এশিয়ার মতো উন্নয়নশীল দেশে যেই প্রবলেম, তা কিন্তু না। উন্নত বিশ্বেও দেখা যায় প্লাস্টিককে রিসাইকেল করে ব্যবহার করার মতো বা এটার প্রক্রিয়াজাত করার মতো, ফেলে দেওয়া প্লাস্টিক প্রক্রিয়াজাত করার মতো যে ব্যবস্থা, সেটা একেবারে খুবই নগণ্য। প্লাস্টিক ট্র্যাশ হ্যাজ বিকাম সো
সো আবিকিউশাস উচ্চারণ হবে আবিকিউশাস বা আবিকশাস, এর রিয়েল উচ্চারণ হচ্ছে আবিকশাস। প্লাস্টিক ট্র্যাশ হ্যাজ বিকাম সো আবিকশাস। আবিকশাস মানে সর্বব্যাপী, সর্বব্যাপী বা সর্বত্র লিখে নিতে পারেন। আবিকশাস মানে হচ্ছে সর্বব্যাপী বা সর্বত্র, লিখে নেন, এরকম অনেক ওয়ার্ড শেখা হবে। স্যার হ্যাঁ এক্ষেত্রে আবিকশাসের বদলে যদি ওয়ার্ল্ড ওয়াইড লিখি সমস্যা হবে? মানে এটা তো স্যার সমস্যা নাও নাই, মনে থাকতে পারে। হ্যাঁ সমস্যা নাই, তবে এগুলো হচ্ছে উন্নত জার্নালের হচ্ছে প্রতিবেদন, তো তাই উন্নত ট্রিটমেন্ট করা হয়েছে এখানে, মানে উন্নত ওয়ার্ড দিয়ে সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, যেমন ওই যে মহাকাব্যগুলো, মহাকাব্যের ভাষাগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যেমন করি তেমন না, সেখানে বেশ হাই লেভেলের ওয়ার্ড ইউজ করে, এখানেও তাই করার চেষ্টা করেছে। তো ওয়ার্ডগুলো শিখে রাখি, কারণ আমাদের তো ইংলিশ টু বাংলা অনুবাদও করতে হবে। সো আবিকশাস হচ্ছে সর্বব্যাপী। তো প্লাস্টিক ট্র্যাশ হ্যাজ বিকাম সো আবিকশাস। প্লাস্টিক বজ্র এত সর্বত্র ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী যে it has prompted efforts to write a global treaty negotiated by the United Nations. এটা সর্বব্যাপী এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে এটা উৎসাহিত করতেছে সারা বিশ্বব্যাপী, এটা নিয়ে লেখার জন্য উৎসাহিত করতেছে মানুষকে, যে ইউনাইটেড নেশন কর্তৃক যে চুক্তিটা, এই চুক্তিটা যেন হচ্ছে আরো সম্পন্ন হয়, এজন্য এটা লিখতে উৎসাহিত করতেছে। মানে লেখক এখানে বলতে চেয়েছে প্লাস্টিক দূষণটা সারা বিশ্বব্যাপী এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে আমি জাতিসংঘকে এটা নিয়ে চুক্তি করার জন্য, বিশ্বব্যাপী চুক্তি করার জন্য বা আলোচনায় বসার জন্য লিখতে উৎসাহিত করতে গিয়ে আমি লিখলাম। এই বাক্যটা বোঝাচ্ছে এটাই। Plastics made from fossil fuels are just over a century old. একটু মনোযোগ দেন প্যাসেজটার দিকে, আমি একটু লাইট কালার করতেছি আপনাদের লেখাগুলো আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য, এখন মনে হয় আরো ভালো দেখা যায়, রাইট? Plastics made from fossil fuels, fossil fuel হচ্ছে জীবাশ্ম জ্বালানি। Plastics made from fossil fuels are just over a century old. আচ্ছা আচ্ছা, বিভিন্ন জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি যে প্লাস্টিক, এগুলো কিন্তু প্রায় 100 বছরের পুরাতন। Production and development of thousands of new plastic, production and development of thousands of new plastic products, অর্থাৎ নতুন নতুন হচ্ছে নতুন নতুন প্লাস্টিক প্রোডাক্ট যে উন্নয়ন, হাজার হাজার ধরনের নতুন প্লাস্টিক প্রোডাক্টের যে উৎপাদন এবং উন্নয়ন অ্যাসিলারেটেড, এটা আরো বেশি বেড়ে গিয়েছে বা ত্বরান্বিত হয়েছে আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত প্লাস্টিকের ব্যবহারটা কম ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্লাস্টিকের তৈরি জিনিসপত্র উৎপাদন এবং এগুলোর উন্নয়নটা আরো বেশি বেড়ে গিয়েছে। সো ট্রান্সফর্মিং দ্য মডার্ন এজ দ্যাট লাইফ উইদাউট প্লাস্টিক্স উড বি আনরিকগনাইজেবল টুডে। তো বলছে সো ট্রান্সফর্মিং দ্য মডার্ন এজ, এবং আধুনিক যুগ এমন ভাবে রূপান্তরিত হয়েছে যে উইদাউট প্লাস্টিক্স উড বি আনরিকগনাইজেবল টুডে। প্লাস্টিক ছাড়া এখনকার জীবন তো চিন্তাই করা যায় না। যেখানে যাও প্লাস্টিক, খাবার কিনতে গেলে প্লাস্টিক ধরাই দিবে, বাজার করতে গেলে প্লাস্টিক, ফ্রিজে রাখতে গেলে প্লাস্টিক, যেখানে যাই প্লাস্টিক আছে। প্লাস্টিক্স রেভলিউশনাইজড মেডিসিন, হ্যাঁ প্লাস্টিক রেভলিউশনাইজড মেডিসিন উইথ লাইফ সেভিং ডিভাইসেস। প্লাস্টিক কি করেছে? প্লাস্টিক হচ্ছে আমূল সাধন করেছে বা পরিবর্তন করেছে কিছু ঔষধপত্রের, যেগুলো হচ্ছে উইথ লাইফ সেভিং ডিভাইসেস, এর সাথে জীবন বাঁচানোর কিছু যন্ত্র বানানোর জন্য কিন্তু প্লাস্টিকের দরকার হয়। মেড স্পেস ট্রাভেল পসিবল, এবং আকাশ পথে যেসব যানবাহন চলে সেগুলোও কিন্তু সম্ভব হয়েছে প্লাস্টিকের কারণে। লাইট এন্ড কার্স অ্যান্ড জেট, বিভিন্ন রকম আকাশে চলার জেট এবং রাস্তায় চলার কার, এগুলোকে হালকা করার জন্য আমরা প্লাস্টিক ব্যবহার করে থাকি, মানে ওয়েট কমানোর জন্য। সেভিং ফুয়েল অ্যান্ড পলিউশন, আচ্ছা ফুয়েল অ্যান্ড পলিউশন অ্যান্ড সেভড লাইভস উইথ হেলমেটস, পলিউশন দূষণের জন্য আমরা যন্ত্রপাতি ব্যবহার করি, সেটা আবার প্লাস্টিক দিয়ে। অ্যান্ড সেভড লাইভস উইথ হেলমেটস, জীবন বাঁচানোর জন্য যে হেলমেট দরকার সেটাও প্লাস্টিক দিয়ে করি। ইনকিউবেটরসও করি প্লাস্টিক দিয়ে। অ্যান্ড ইকুইপমেন্ট ফর ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এমনকি পানি পরিষ্কার করার জন্য
যেসব পানি আমরা পান করি এগুলো পরিষ্কার করার জন্য যে যন্ত্রপাতি সেটাও কিন্তু প্লাস্টিক দিয়ে। মানে আধুনিক জীবন প্লাস্টিক ছাড়া আমরা চলতে পারি না, সেটা বলছে এখানে লেখক। বলছে যে তোমার জীবন বাঁচানোর জন্য যেসব যন্ত্র দরকার সেটা ওই প্লাস্টিক দিয়েই বানানো। আকাশে তোমার যে বাহনগুলো চলে সেগুলোর ওজন কমানোর জন্য ওই প্লাস্টিক ব্যবহার করা হয়। কার তৈরি করতে প্লাস্টিক ব্যবহার করতেছে, জেট তৈরি করতে প্লাস্টিক ব্যবহার করতেছে, হেলমেট প্লাস্টিক, ইনকিউবেটরস প্লাস্টিক, এবং এমনকি পানির যে খাবার পানিকে পরিষ্কার করার জন্য যেসব ফিল্টার যন্ত্রপাতি সেটাও প্লাস্টিকের তৈরি। এখানে বলেছে দা কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স শব্দের অর্থ হলো মানে যেটা হচ্ছে আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি, হ্যাঁ, বা স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থা লিখে নিতে পারেন, স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থা বা মানে সহজ ব্যবস্থা এটা বলতে পারেন। দ্য কনভেনিয়েন্সেস প্লাস্টিক অফার, প্লাস্টিকের তৈরি জিনিসপত্র যা আমাদের স্বাচ্ছন্দ্যদায়ক একটা ব্যবস্থার সৃষ্টি করেছে। হাউএভার, আর যাই হোক, lead to a throwaway culture that reveals the material's dark side. প্লাস্টিক সহজবোধ্য জীবন করেছে, আর যাই হোক এটা কি করছে, প্লাস্টিক একটা থ্রু অ্যাওয়ে কালচার সৃষ্টি করেছে আমাদের। থ্রু অ্যাওয়ে কালচার একটা ইডিয়ম বা একটা ফ্রেজ, এটা দ্বারা যা বোঝায় যে নিলাম, ব্যবহার করলাম, ফেলে দিলাম, এটাকে বলা হয় থ্রু অ্যাওয়ে কালচার। যেমন ধরেন আমি কোনো খাবার কিনতে গেলাম, আমি কফি খেতে গেলাম, তো আমাকে প্লাস্টিকের মগে দেয়া হলো একটা ওয়ান টাইম কাপে, আমি খেলাম, ফালাই দিলাম, এটাকে বলা হয় থ্রু অ্যাওয়ে কালচার। তো এই প্লাস্টিকের স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থাটা আমাদের একটা থ্রু অ্যাওয়ে কালচার সৃষ্টি করেছে বিশ্বব্যাপী। দ্যাট রিভিলস দ্য ম্যাটেরিয়ালস, দ্যাট রিভিলস দ্য ম্যাটেরিয়াল, রিভিলস হচ্ছে প্রকাশ করা, হ্যাঁ, রিভিলস হলো প্রকাশ করা, লিখে নেন। আর থ্রু অ্যাওয়ে কালচার হচ্ছে এটা কি বুঝাবো, মানে পুরাতনকে ফেলে দিয়ে নতুন নেয়া, এরকম কালচার। হ্যাঁ, যেমন একটা বাক্য বলতে পারি, উই লিভ ইন আ থ্রু অ্যাওয়ে কালচার where it is cheaper to replace most faulty household goods than to repair them. মানে আমরা যখন দেখবেন বাড়ির বিভিন্ন জিনিসপত্র ওগুলো মেরামত করে ব্যবহার করার চাইতে আমরা ওটা ফেলে দিয়ে আরেকটা নিয়ে আসি, এটাকে বলা হয় থ্রু অ্যাওয়ে কালচার। আর রিভিল হলো প্রকাশ করা। তো বলছে তাহলে প্লাস্টিক, বজ্র, প্লাস্টিক এগুলো কি করছে, আধুনিক সমাজে একটা থ্রু অ্যাওয়ে কালচারের সৃষ্টি করেছে। দ্যাট রিভিলস দ্য ম্যাটেরিয়ালস ডার্ক সাইড, দ্যাট রিভিলস দ্য ম্যাটেরিয়ালস ডার্ক সাইড, যা কোনো ম্যাটেরিয়ালের বা কোনো পণ্যের অন্ধকার দিকটাই শুধু দেখায়। কিরকম, টুডে সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স অ্যাকাউন্ট ফর 40% অফ দ্য প্লাস্টিক প্রডিউসড এভরি ইয়ার। আচ্ছা, তো বলছে যে আজকাল আমাদের ব্যক্তিগত বা জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি এগুলো দেখা যাচ্ছে যে 40%ই প্লাস্টিক থেকে উৎপন্ন হচ্ছে প্রতি বছর। মেনি অফ দিস প্রোডাক্টস, এই প্রোডাক্টগুলোর বেশিরভাগই সাচ অ্যাজ প্লাস্টিক ব্যাগ, যেমন প্লাস্টিকের তৈরি ব্যাগ, ফুড র্যাপার্স, খাবার প্যাকেট করে দেওয়ার যে ব্যাগ, সেগুলো হ্যাভ আ লাইফ স্প্যান অফ মেয়ার মিনিটস টু আওয়ার্স। আর এইসব প্লাস্টিকের ব্যাগ বা ফুড র্যাপার্স এর জীবনকাল বড়জোর ধরেন কয়েক মিনিট বা ঘন্টার কাছাকাছি, মানে যতক্ষণ আমরা খাবারটা নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত ওদের জীবনকাল। এরপরে আমরা কি করি, yet they may persist in the environment for hundreds of years. তো এদের জীবনকাল আমাদের কাছে কয়েক মিনিটের জন্য হলেও পরিবেশে কিন্তু এদের জীবনকাল শত শত বছর। অর্থাৎ আমরা যে প্লাস্টিকে খাবারটা নিয়ে আসি, যে ব্যাগটা আমরা নিয়ে আসি, সেটা আমরা কয়েক মিনিটের জন্য কাছে রাখলেও, কয়েক ঘন্টার জন্য আমরা যদি কাছে রাখি, তারপরও পরিবেশে কিন্তু এটা শত শত বছর ধরে বিরাজ করে। গুরুত্বপূর্ণ একটা কথা, গা চমকে ওঠার মতো, গা শিউরে ওঠার মতো আলোচনা আছে এখানে। যদি আপনি মানুষ হিসেবে মানবিক ভাবনা ভাবেন, যদি পুরো বিশ্বটাকে মনে করেন যে আপনার বাড়ি, আপনার পরিবার, তাহলে আমি নিশ্চিত আপনার গা শিউরে উঠবে আজকের এই আলোচনা শোনার পর। আর যদি মনে করেন করোনার মতো, দূর সবাই মরতে পারে, আমি মরবো না, সুতরাং আমার করোনা হবে না, এই টাইপের চিন্তা যদি করেন, তাহলে এই প্যাসেজ পড়ে আপনার খারাপ লাগবে না। স্যার ইয়েলো কালারটা একটু চেঞ্জ করলে ভালো হয়, চোখে লাগে, অন্য কোনো কালার দিলে ভালো হয়। আসলে কি তাই? বাকিদের কি অবস্থা? বাকিদের মতে সমস্যা হচ্ছে স্যার কালারটা, স্যার চোখে লাগে এই কালার। আচ্ছা, ওকে, আমি দিছিলাম লেখাগুলো আরো হাইলাইট করার জন্য, তাহলে কোনো কালারই দিলাম না। না স্যার নীল কালার কালার। দেন, অন্য কোনো কালার দিলে ভালো হয়। নীল কালার দিন স্যার।
এখন প্রবলেম নাই আমার, ঠিকই আছে, কারণ হচ্ছে আমরা এই থিসিসের কাজ যখন করি এই হলুদ কালারে সব মেনশন থাকে। আচ্ছা আমার এটা এখন কি অভ্যাস ঠিক আছে? এখন এখন জি জি স্যার, স্যার। ঠিক আছে স্যার। আমি এটা দিচ্ছি আপনাদের চোখে সহজ হওয়ার জন্য, আমার সমস্যা নেই। হ্যাঁ, আমারও সমস্যা হয়নি। ওকে, তাহলে এরপর আসি অথবা, আচ্ছা অথবা 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 কি জানি বলছিলাম, অথবা হচ্ছে এটা কেমন লাগে, এখন আরো চোখে লাগে তাই তো? আচ্ছা, স্যার আকাশি লাইট ব্লুটাই ভালো ছিল স্যার। ওকে ওকে, অথবা সব বাদ, অথবা কিছুই নাই, এটাই ভালো। Half of all plastics ever manufactured have been made in the last 15 years. বর্তমানে যে প্লাস্টিক দ্রব্যগুলো আছে, হ্যাঁ, এই প্লাস্টিক দ্রব্য স্যার এইভাবে দেখতে স্যার প্রবলেম হয় স্যার, এটা লাইট কালার থাকলে সুবিধা হয়। জয় বাংলা জয়। স্যার ব্লু কালারটাই দেন। এই আপনারা পাবলিক বাসে উঠা কখনো গান শুনছিলেন? পাবলিক বাসে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম ঢাকা যাওয়ার পথে গান শোনায়, শুনছিলেন? শুনেন নাই? না। কি বলেন, কেউই শোনেন না? এটা কোনো কথা হলো? জি স্যার, শুনছি। তো ওখানে কি বলে, মানে ওখানে কি বলে যে আপনার লোকাল গান স্যার। ওখানে কি বলে যে ভাইয়ারা আপুরা সম্মানিত যাত্রীরা আপনারা কোন গানটি শুনতে চান সেটি এখন বাজানো হবে, বলে নাকি? না স্যার, অনেক লোকাল গান স্যার। কি বলে বলে মানে হেল্পার বুঝাইতে চায় এটা, ভাই তোর ভালো লাগুক আর না লাগুক আমার কিন্তু মমতাজ পছন্দ, সুতরাং তোর মমতাজই শুনতে হবে। সরি একটু মজা করে বললাম এটা আর কি। আচ্ছা, তো যে গতিতে আমরা ছিলাম গতিটা, আচ্ছা, half of all plastics ever manufactured have been made in the last 15 years. বলছে আজকে আমরা যেসব প্লাস্টিকের পণ্য ব্যবহার করতেছি এগুলো বিগত 15 বছরে কিন্তু তৈরি করা হয়েছে। প্রোডাকশন ইনক্রিজড, এখানে এই লাইনটার মূল কথাটা হচ্ছে যে আমরা এখন যে প্লাস্টিকের পণ্যগুলো ব্যবহার করতেছি বা এখন সারা বিশ্বব্যাপী যে প্লাস্টিকের পণ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা কিন্তু বিগত 15 বছর ধরে তৈরি হয়েছে। প্রোডাকশন ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেনশিয়ালি শব্দটির অর্থ হলো ব্যাপকভাবে, লিখে রাখেন ব্যাপকভাবে, এক্সপোনেনশিয়ালি হচ্ছে ব্যাপকভাবে, লিখে রাখেন। ব্যাপকভাবে, আচ্ছা তাহলে প্রোডাকশন ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি, আর এর উৎপাদনটা বেড়ে গেছে ব্যাপকভাবে, ফ্রম 2.3 মিলিয়ন টনস ইন 1950 টু 448 মিলিয়ন টনস বাই 2015। বলছে প্লাস্টিকের প্রোডাক্ট বা প্লাস্টিক প্রোডাকশন এটা ব্যাপকভাবে উৎপাদন ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, যেখানে 1950 সালের দিকে উৎপন্ন হতো বছরে 2.3 মিলিয়ন টন, সেখানে 2015 দিকে উৎপন্ন হচ্ছে 448 মিলিয়ন টন। হিসাবটা কি আসলে ঠিক আছে? সম্ভব? 1950 2.3 মিলিয়ন টন, এটা আসলে মনে হয় 4.8 মিলিয়ন টন হবে। হ্যাঁ, এটা বেশি হয়ে যায় না? 408, সায়েন্স স্টুডেন্ট একটু বলেন এটা সম্ভব? 1950-এ 2.3 মিলিয়ন টন, 2015-তে 448 মিলিয়ন টন। স্যার প্লাস্টিক তো আর শুধু মানে ইথিন থেকে হয় না, আরো অনেক জৈব যৌগ আছে। তো মানে শুধু তো একটা দ্রব্য থেকে তো প্লাস্টিক হয় না, আরো অনেকগুলা দ্রব্য থেকেই হয়, মানে প্লাস্টিকের তো অনেক ভাই বোন কাজিনসও আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, পসিবল স্যার, পসিবল। আচ্ছা, পসিবল। সেখানে 448 মিলিয়ন টন হচ্ছে 2015 দিকে। প্রোডাকশন ইজ এক্সপেক্টেড টু ডাবল বাই 2015 খাইছে।
2050-এর দিকে এটা আরো ডাবল হবে এরকম আশা করা হচ্ছে। এভরি ইয়ার অ্যাবাউট 8 মিলিয়ন টনস অফ প্লাস্টিক ওয়েস্ট, প্রত্যেক বছর প্রায় 8 মিলিয়ন টনস প্লাস্টিক বর্জ্য। ওটা 4.8 হবে স্যার। আচ্ছা, এটা যেহেতু আপনারা শিওর না, আপনি শিওর? জি স্যার 4.8 হবে। আপনি কি শিওর? জি স্যার। কিভাবে শিওর হলেন? অনেক জায়গায় দেখছি স্যার লেখা প্লাস্টিক 2.3 মিলিয়ন স্যার 1950 সাল বিভিন্ন জায়গায় লেখা বা আপনি কি ওই যে এরকম আসছে। পটুয়াখালীর সেই স্টুডেন্ট? না স্যার, আমি হচ্ছে আসিয়া ফারজানা স্যার, কতদিন ভর্তি হচ্ছে। আপনি যদি আপু এটা কিন্তু স্যার এটা স্যার যেখান থেকে 34.8 নিছে হতে পারে এটা স্যার। কিন্তু এটা পাবলিশ পেপারে কিন্তু এমনি ফালতু জিনিস ঢোকানো কিন্তু ঝামেলা আছে। এই একটা মিনিট, স্যার আমি এটা 44.8 হইতে পারে স্যার। একটু দেখে নেই, দাঁড়ান। তো পরের লাইন তো লিখতে এভরি ইয়ার 8 মিলিয়ন ইয়া হয় স্যার, সেই হিসেবে তো 4.8 হওয়ার কথা না। দাঁড়ান, ন্যাশনাল জিওগ্রাফি দেখি, একটু জানা দরকার, আমরা জেনে নেই। এখানে কই গেল লাইনটা? Production increased exponentially from 2.3 million tons in 1950 to 448 million tons by 2015. Production is না, ঠিক আছে রে ভাই, এরা ভুল না করলে ঠিক আছে। ভালো একটা জার্নাল তো, সুতরাং আমরা এদেরটাকে আপাতত গুরুত্বই দেই, পরে দেখা যাবে। আচ্ছা, স্যার পরের লাইনেই তো দেখা যাচ্ছে যে প্রতি বছর 8 মিলিয়ন করে বৃদ্ধি পাচ্ছে স্যার। এখানে প্রায় 50 থেকে স্যার এখানে 50 আর 15 স্যার 65 বছর হয়ে গেছে স্যার। 65 বছর, প্রতি বছরে 8 মিলিয়ন করে স্যার, এটাই আসবে তো 4,448। আচ্ছা, এই ইনফরমেশনটা নিয়ে আমরা আরো পরে জরিপ করি, প্যাসেজটা একটু পড়ি আমরা। আচ্ছা, প্রতি বছর অ্যাবাউট 70 মিলিয়ন লাস্ট ইয়ার ফ্রম 2029। আচ্ছা, ওকে, এখানে বলছে প্রতি বছর অ্যাবাউট 8 মিলিয়ন টনস অফ প্লাস্টিক ওয়েস্ট এসকেপস ইনটু দ্য ওশেন ফ্রম কোস্টাল নেশনস। এটা আবার ভিন্ন কথা বলছে এখানে, এখানে একটা নির্দিষ্ট জায়গার কথা বলছে যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন টন প্লাস্টিক বজ্রগুলো হচ্ছে সমুদ্রে বা মহাসাগরে প্রবেশ করে। কোথায় থেকে প্রবেশ করে? উপকূল এলাকাগুলো থেকে। উপকূল এলাকাগুলো থেকে, খাল থেকে, নদী থেকে এই ওশেনে প্রবেশ করে প্রায় 8 মিলিয়ন টন প্লাস্টিক ওয়েস্ট। That's the equivalent of setting 5 garbage bags full of trash on every foot of coastline around the world. So that's the equivalent of setting, equivalent হচ্ছে সমতুল্য। That's the equivalent of setting 5 garbage bags, 5টা হচ্ছে বজ্র পদার্থের সমতুল্য, full of trash on every foot, প্রতি ফুটে, of coastline around the world. আচ্ছা, যেগুলো হচ্ছে 5টা বজ্র পদার্থের সমতুল্য, যেগুলো হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন উপকূল এলাকাগুলো থেকে আসে। আচ্ছা, দেখি, প্লাস্টিক্স অফেন কন্টেইন, প্লাস্টিকে প্রায় সময় যেটা থাকে সেটা হলো অ্যাডিটিভস। অ্যাডিটিভস এক ধরনের পদার্থ যেটা হচ্ছে প্লাস্টিকের টেকসই করার জন্য ব্যবহার করা হয়, যতটুকু আমি জেনেছি। হ্যাঁ, যদি ঠিক না হয়। আহসান হাবিব, আর রেফারেন্স দেওয়ার দরকার নেই, ভুল করলে ন্যাশনাল জিওগ্রাফি করেছে বাদ, আমরা এই টপিক নিয়ে পরে কথা বলবো। প্লাস্টিক অফেন কন্টেইন অ্যাডিটিভস, প্লাস্টিকে এক ধরনের অ্যাডিটিভস পদার্থ থাকে। সায়েন্সের কেউ আছেন অ্যাডিটিভস সম্পর্কে একটু ব্যাখ্যা করতে পারবেন? যতটুকু জানছি শুধু আমি গবেষণা করে, যে অ্যাডিটিভস হচ্ছে এক ধরনের পদার্থ যা কোনো কিছুকে শক্তিশালী করে বা টেকসই করার জন্য ব্যবহার করা হয়। অ্যাডিটিভস এর কেউ ব্যাখ্যা জানেন? যদি জানেন এক্স্যাক্টলি তাহলেই বলেন।
স্যার অ্যাডিটিভস বলতে বোঝায় যখন একটা খাবার, যেমন আমরা ব্রয়লারের ক্ষেত্রে পড়েছি যে ওদের খাবারে এক্সট্রা কিছু মিক্সড করা হয়, সেটা পুষ্টিকর টাইপের, তাদের বৃদ্ধি এবং উৎপাদনে হেল্প করে, এটাই হচ্ছে অ্যাডিটিভস। এক্সট্রা ভাবে যেটা অ্যাড করা হয় এবং সেটা ভালো উদ্দেশ্যে দিলে হয়, কখনো কখনো খারাপ উদ্দেশ্য হয়, মানে কিন্তু কোনো প্রধানত কিছু ভালো বৃদ্ধি উদ্দেশ্যে করার জন্য additives বা ব্যবহার কোনো করা কিছু হয়। টেকসই করার জন্য বা কোনো কিছু বরকত বাড়ানোর জন্য বা ভালো কিছু পাওয়ার আশায় ব্যবহার করা হয়, এই টাইপের কিছু, রাইট? আচ্ছা, অ্যাডিটিভস ব্যবহার করা হয় মেকিং দেম স্ট্রঙ্গার, প্লাস্টিককে আরো শক্তিশালী করার জন্য, মোর ফ্লেক্সিবল, আরো বেশি সহজে ব্যবহার করার জন্য, এন্ড ডিউরেবল, টেকসই হওয়ার জন্য ব্যবহার করা হয় অ্যাডিটিভস। বাট মেনি অফ দিস অ্যাডিটিভস, কিন্তু এই বেশিরভাগ অ্যাডিটিভস এর মধ্যে এরা কি করে, ক্যান এক্সটেন্ড দ্য লাইফ অফ প্রোডাক্টস, এরা হচ্ছে পণ্যের হচ্ছে জীবনকাল বাড়াতে পারে, লং লাস্টিং করতে পারে, ইফ দে বিকাম লিটার, যদি সেগুলো ছড়িয়ে দেয়া থাকে। সাম estimates ranging to at least 400 years to break down, with some estimates ranging to at least 400 years to break down. হচ্ছে এখানে বলছে যে বিগত অন্তত 400 বছর সময়কাল পর্যন্ত অতিক্রম করতে পারে এই অ্যাডিটিভস থাকার কারণে, পণ্যের জীবনকাল কথা বলছে। হাউ প্লাস্টিক্স মুভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এখন আমরা জানবো কিভাবে সারা বিশ্বে প্লাস্টিক ছড়িয়ে পড়ে, এটা আমরা একটু জানবো। ওকে, এখানে বলেছে যে মোস্ট অফ দ্য প্লাস্টিক ট্র্যাশ ইন দ্য ওশেনস, আচ্ছা, বেশিরভাগ প্লাস্টিক বজ্রগুলো ওশেন বা সমুদ্রে ফেলে দেওয়া হয়। আর্থস লাস্ট সিঙ্ক ফ্লোজ ফ্রম ল্যান্ড, কিভাবে প্লাস্টিক গুলো আছে এখানে, আর্থ মানে পৃথিবী না বরং ভূমি, ভূমি যখন ডুবে যায় বন্যা বা বিভিন্ন কারণে ভূমিতে যখন পানি হয়, এটা এই পানির মাধ্যমে প্লাস্টিক ট্র্যাশ গুলো প্রবাহিত হয় ল্যান্ড থেকে এবং পরে গিয়ে ওশেনে। ওই যে মানে এলাকার বজ্র চলে যায় খালে, খাল থেকে যায় বিলে, বিল থেকে নদী, নদী থেকে সমুদ্রে চলে যায়। ট্র্যাশ ইজ অলসো, এখানে বলছে যে ট্র্যাশ ইজ অলসো ক্যারিড টু সি বাই মেজর রিভার্স, আর এই বজ্রগুলো কি হয়, এগুলো হচ্ছে নদীতে যায়, হুইচ অ্যাক্ট অ্যাজ কনভেয়র বেল্টস, নদীগুলোকে কনভেয়র বা কনভেয়র বেল্ট হিসেবে বলা হয়েছে। কনভেয়র বেল্ট বলতে বোঝায় মানে যাদের মাধ্যমে কোনো কিছু পরিবহন করা যায়, হ্যাঁ, বা পরিবাহক বেল্ট বলা যায়। তাহলে বজ্রগুলো নদীতে যায়, যে নদীগুলো এক ধরনের কনভেয়র বেল্ট হিসেবে কাজ করে। আচ্ছা, বজ্র পরিবাহক বেল্ট হিসেবে কাজ করে। পিকিং আপ, নদী কি করে সেগুলোকে ধরে নিয়ে, মোর অ্যান্ড মোর ট্র্যাশ অ্যাজ দে মুভ ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম হচ্ছে স্রোতে, তারা স্রোতের মাধ্যমে ভেসে ভেসে চলে যায়, ডাউন স্ট্রিম হচ্ছে স্রোতে ভাসমান। তাহলে বেশিরভাগ প্লাস্টিক বজ্রগুলো নদীর মাধ্যমে ছড়িয়ে যায়, যেগুলো কনভেয়র বেল্ট হিসেবে কাজ করে। এই নদীগুলো কি করে, এই বজ্রগুলোকে নিয়ে স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। ওয়ান্স অ্যাট সি, যদি একবার এগুলো সমুদ্রে গিয়ে পড়ে এই প্লাস্টিক বজ্রগুলো, তাহলে কি হয়, মাস অফ দ্য প্লাস্টিক ট্র্যাশ রিমেইনস ইন কোস্টাল ওয়াটার্স, বেশিরভাগ বজ্র পদার্থগুলো কিন্তু উপকূল এলাকায় থাকে, যেসব জায়গায় মানুষ বসত করে সেই উপকূল এলাকার পানিতে থাকে, কিন্তু জলাশয়গুলো থাকে, ওয়াটার্স মানে জলাশয়। বাট ওয়ান্স কট আপ ইন দ্য ওশেন কারেন্টস, যদি এই উপকূলের জলাশয় থেকে এই বজ্রগুলো একবার সমুদ্রের স্রোতে পড়ে যায়, ইট ক্যান বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে আর রক্ষা নাই, এই বজ্র সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে যাবে। আমরা বাংলাদেশে বজ্র ফেলবো, যদি এগুলো কোনোভাবে সমুদ্রে চলে যায় তাহলে এটা সারা বিশ্বে চলে যাবে। অন হেন্ডারসন আইল্যান্ড, হেন্ডারসন আইল্যান্ড হচ্ছে একটা দ্বীপের কথা বলেছে, সেই দ্বীপে অ্যান আনইনহ্যাবিটেড অ্যাটল, যেখানে মানুষ আসলে বসত করে না, এমন একটা দ্বীপের কথা বলেছে। অ্যাটল হচ্ছে প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপে in the Pitcairn group isolated half away between Chile and New Zealand, আচ্ছা, তো এই দ্বীপে পিটক্যারিন গ্রুপকে আলাদা করে রেখেছে। পিটক্যারিন গ্রুপ হচ্ছে একটা প্রতিষ্ঠান বা কোম্পানির কথা বলেছে, এটাকে আলাদা করে রেখেছে, সেটা হলো চিলি এবং নিউজিল্যান্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপটা, মানে বোঝা যাচ্ছে যে এই দ্বীপটা মানব এলাকা থেকে একেবারেই বিচ্ছিন্ন এলাকা। Scientists found plastic items from Russia, the United States, Europe, South America, Japan and China. তাহলে এই দ্বীপটা চিলি এবং নিউজিল্যান্ডের মাঝামাঝিতে অবস্থিত এবং এটা পুরা
লোকালয় থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, অথচ এখানেও প্লাস্টিক বজ্র পেয়েছে গবেষণায়। যে বজ্রগুলো এসেছে রাশিয়া, ইউনাইটেড স্টেট, ইউরোপ, সাউথ আমেরিকা, জাপান, চায়না থেকে এসেছে। লেখক বোঝাতে চাচ্ছে যে তোমার এলাকায় প্লাস্টিক বজ্র নেই, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাতে তোমার খুশি হওয়ার কিছু নাই। অন্যান্য এলাকায়, অন্যান্য দেশে প্লাস্টিক বজ্রের পরিমাণ যদি বাড়ে, সেটা নদী, খাল, বিল, সমুদ্র পেরিয়ে তোমার কাছেও চলে আসবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। এই জন্য লেখক প্রথমেই বলেছে যে জাতিসংঘ কর্তৃক এটার একটা ভালো চুক্তি সম্পন্ন করতে হবে প্লাস্টিক বজ্র ব্যবস্থাপনার। They were carried to South Pacific by the South Pacific IR, এই উচ্চারণটা জিটা বাদ দিয়ে বলতে হবে IR, জায়ার না বলে IR, আর সার্কুলার ওশেন কারেন্ট। আচ্ছা, তো এখানে যে লাইনটা আমাদের বলেছে সেটা হচ্ছে they were carried to the South Pacific by the South Pacific IR, IR হচ্ছে বলয়। এই বজ্রগুলো সাউথ প্যাসিফিকে চলে গিয়েছে এই সাউথ প্যাসিফিক বলয়ের মাধ্যমে। আর সার্কুলার ওশেন কারেন্ট, সাউথ প্যাসিফিক বলয় বলতে এখানে বোঝাচ্ছে একটা বৃত্তাকার সমুদ্রে একটা স্রোত, যেটা ঘুরে ঘুরে এই বজ্রগুলোকে নিয়ে সাউথ প্যাসিফিক এরিয়াতে ফেলে দিয়েছে। আচ্ছা, এবার আমরা একটু মাইক্রো প্লাস্টিক সম্পর্কে জানবো। প্লাস্টিকের একেবারে ক্ষুদ্রতর যে রূপটা সেটা সম্পর্কে আমরা জানি। তাহলে আমরা প্রথম প্যারায় ভালো করে দেখেন, প্রথম প্যারায় আমরা জানলাম যে আমাদের প্লাস্টিক পলিউশনটা মারাত্মক হারে বেড়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোর দ্বারাই যে বাড়তেছে তা না, উন্নত দেশগুলোতেও গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা প্লাস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম ভালো না হওয়ার কারণে এই প্লাস্টিক পলিউশনের পরিমাণটা বেশি বেশি বেড়ে যাচ্ছে এবং সারা বিশ্বকে এই পলিউশন গিলে ফেলতেছে। এই জন্য লেখক দাবি করেছে যে জাতিসংঘের বিভিন্ন চুক্তি নিয়ে এগিয়ে আসা উচিত। প্রথম প্যাসেজে প্লাস্টিক পলিউশনের মারাত্মক দিকটা বলেছে। এরপর দ্বিতীয় প্যাসেজে বলেছে কি কি ভাবে প্লাস্টিক পলিউশন হয়। তারপরে এখানে বলেছে যে সারা বিশ্ব আধুনিকায়নের নামে যেভাবে যাচ্ছে তাতে আমরা নিত্য নৈমিত্তিক যা কিছু ব্যবহার করি সবই প্লাস্টিকের তৈরি, সুতরাং প্লাস্টিক থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। আচ্ছা, এরপরে বলেছে যে গত 15 বছরে আমরা যে প্লাস্টিক গুলো উৎপন্ন করেছি এগুলো আমরা এখন ব্যবহার করে যাচ্ছি। 1950-এ প্লাস্টিকের পরিমাণ যে পরিমাণ হতো তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হচ্ছে 2015-তে, আর 2050-এ এটা আরো বেড়ে যাবে বলে গবেষকরা মনে করতেছে। আচ্ছা, যার মধ্যে প্রতি বছর 8 মিলিয়ন টন প্লাস্টিক আসে এই সমুদ্র মধ্যে পাওয়া যায়, যেটা হচ্ছে উপকূল এলাকা থেকে চলে আসে। এরপরে বলছে প্লাস্টিকের মধ্যে থাকে অ্যাডিটিভ, এক ধরনের পদার্থ যেটা প্লাস্টিককে আরো মজবুত করে এবং দীর্ঘস্থায়ী করে। এমনিতেই প্লাস্টিক মাটির সাথে পচতে চায় না, মিশতে চায় না, তার উপর এখানে ব্যবহার করে অ্যাডিটিভ, যার কারণে স্বাভাবিকভাবে প্লাস্টিক যদি টেকে 100 বছর, এই অ্যাডিটিভ ব্যবহার করার কারণে প্লাস্টিক আরো 400 বছরও পার হয়ে যায়। এরপরে বলছে বেশিরভাগ প্লাস্টিক ট্রাশ গুলো পাওয়া যাচ্ছে কোথায়? সমুদ্রে পাওয়া যাচ্ছে। কিভাবে? কারণ এগুলো লোকালয় থেকে বন্যা বা বিভিন্ন কারণে প্লাবিত হয়ে সমুদ্রে এসে চলতেছে। এগুলো নদীর মাধ্যমে সমুদ্রে চলে আসে এবং একবার যদি এগুলো সমুদ্রে চলে আসে তাহলে সারা বিশ্বব্যাপী এগুলো ছড়িয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলছে হেন্ডারসন আইল্যান্ড, যেটা মানব দ্বীপ থেকে আলাদা বিচ্ছিন্ন, অথচ সেখানে আমেরিকা, জাপান, চীনের বজ্র পদার্থ পাওয়া গেছে। আচ্ছা, এরপরে বলছে once at sea sunlight, wind and wave action break down plastic waste into small particles often less than 1/5 of an inch across. বলছে once at sea মানে যদি একবার প্লাস্টিক পদার্থগুলো সমুদ্রে পড়ে যায় বা আসে তাহলে সূর্যের আলো, তারপর বায়ু প্রবাহ, ঢেউ এবং বিভিন্ন কারণে এই প্লাস্টিক দ্রব্যগুলো ভেঙে যায়। ভেঙে গিয়ে এগুলো কি হয়? ছোট ছোট টুকরা হয়ে যায়। এখন দেখা গেল সমুদ্রে প্লাস্টিক আসলো, সূর্যের প্রচুর তাপে সেগুলো শক্ত হয়ে গেল, ভঙ্গুর হয়ে গেল, ঢেউয়ের ধাক্কায় ভেঙে গেল। ভাবতেছেন ঢেউয়ে প্লাস্টিক ভাঙে? আবার ওইসব জায়গায় ভাঙতেই পারে। এগুলো ছোট ছোট টুকরা হয়ে যায় এবং এত ছোট টুকরা হয়ে যায় যে বেশিরভাগ গুলোই হচ্ছে 1/5 of an inch across,
মানে 1 ইঞ্চির 5 ভাগ হয়ে 5 ভাগের 1 ভাগ এমন সাইজ হয়ে যায়, মানে খুবই ক্ষুদ্র হয়ে যায়। These so-called microplastics are, these so-called microplastics are এই যে তথাকথিত যে ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক গুলো spread throughout the water column, এগুলো পানির বিভিন্ন স্তরে স্তরে ছড়িয়ে পড়ে, and have been found in every corner of the globe. পানির বিভিন্ন প্রত্যেক স্তরের মধ্যে ভাঁজে ভাঁজে এগুলো পাওয়া যায়। From Mount Everest, the highest peak, to the Mariana Trench. সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে ওই যে মারিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত এই প্লাস্টিকের যে মাইক্রো প্লাস্টিক গুলো, ক্ষুদ্র রূপগুলো পাওয়া যায়। মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে তো মনে হয় আপনারা জানেন না? মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে কারো কাছ থেকে আমি একটু 1 মিনিট 1 বাক্যে শুনতে চাই। বলেন। স্যার প্রশান্ত মহাসাগরের হচ্ছে সবচেয়ে গভীর যে খাত সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আচ্ছা, সেখানে নরমালি জাহাজ বা সমুদ্র পথের বাহন যায়? ওই জায়গায় উপর দিয়ে কি যায়? না স্যার। অথচ সেখানেও কিন্তু প্লাস্টিকের মাইক্রো প্লাস্টিক পাওয়া যায়। দ্য ডিপেস্ট ট্রাফ, মারিয়ানা ট্রান্সের কথা বলেছে, সেটা হচ্ছে সবচেয়ে গভীর ট্রাফ। ট্রাফ মানে হচ্ছে নালা বা ডোবা। তাহলে মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে মারিয়ানা ট্রান্স পর্যন্ত এই প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো পাওয়া যায়। মাইক্রোপ্লাস্টিক্স আর ব্রেকিং ডাউন ফার্দার, এখানে বলেছে যে মাইক্রোপ্লাস্টিক্স আর ব্রেকিং ডাউন ফার্দার ইনটু স্মলার এন্ড স্মলার পিসেস। আর দিন যত যাচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক গুলো আরো ছোট থেকে ছোট, অধিকতর ছোট রূপে পরিণত হচ্ছে এবং পানির সাথে এমনভাবে মিশে যাচ্ছে যে আমরা টেরই পাই না। এরপরে বলছে প্লাস্টিক মাইক্রোফাইবারস meanwhile have been found in municipal drinking water. এমনকি প্লাস্টিকের যে মাইক্রোফাইবার বা ক্ষুদ্রতর রূপটা সেটা পাওয়া যাচ্ছে বিভিন্ন নগর বা পৌরসভায় যে পানি দেয়, খাবার পানি, ড্রিঙ্কিং ওয়াটার, সেখানের মধ্যেও খুঁজে পাওয়া যাচ্ছে। and drifting through the air, এবং সেগুলো বায়ুতেও ভাসমান হচ্ছে। আচ্ছা, আপনাদের কষ্ট হলেও আমি একটু লেখাগুলোরে মার্ক করে নেই। হ্যাঁ, আমার কেন জানি মার্ক না করে আমি কোনো কিছু পড়তে পারি না আসলে, সরি। হ্যাঁ, একটু মার্ক করে নেই এগুলো। Millions of animals are killed by plastics every year. প্রতি বছর যে মিলিয়ন অফ অ্যানিমেল, হ্যাঁ, প্রতি বছর হচ্ছে লক্ষ লক্ষ প্রাণী তারা মারা যায় এই প্লাস্টিকের কারণে। কিভাবে? ফ্রম বার্ডস টু ফিশ, একেবারে পাখি থেকে শুরু করে মাছ পর্যন্ত, টু আদার মেরিন অর্গানিজমস, বা অন্যান্য যে সামুদ্রিক হচ্ছে যে প্রাণীগুলো আছে সেগুলো মারা যায় এই প্লাস্টিকের কারণে। কিভাবে দেখা যাক। নিয়ারলি 700 স্পিসিস, প্রায় 700 প্রজাতি, ইনক্লুডিং এন্ডেঞ্জার্ড ওয়ান, এর মধ্যে বিপন্ন প্রজাতি যেগুলো প্রায় বংশ ধ্বংস হওয়ার পথে এই প্রজাতিগুলো আছে, এগুলো আর নোন টু হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই প্লাস্টিক। এই 700 প্রজাতির প্রায় প্রাণী হচ্ছে আক্রান্ত হচ্ছে এই প্লাস্টিকের কারণে। নিয়ারলি এভরি স্পিসিস অফ সি বার্ড ইটস প্লাস্টিক, বলছে যে সামুদ্রিক পাখির যতগুলো প্রজাতি আছে প্রায় সব প্রজাতি প্লাস্টিক খায়। মোস্ট অফ দ্য ডেথস, ওই যে প্লাস্টিকের চূর্ণ বিচূর্ণ রূপ পানি খেতে গেলেও তো প্লাস্টিক খাওয়া হয়ে যাচ্ছে। মোস্ট অফ দ্য ডেথস টু অ্যানিমেলস আর কজড বাই entanglement or starvation. So most of the deaths to animals, এই প্রাণীদের বেশিরভাগ মৃত্যুগুলোই আর কস্ট ঘটে থাকে এন্টেঙ্গলমেন্ট, জটিল প্রক্রিয়ার মাধ্যমে, মানে প্লাস্টিকের জটিল প্রক্রিয়ার মাধ্যমে, অথবা স্টারভেশন, অথবা না থেকে উপোস থাকার কারণে। মানে প্রাণীগুলো মারা যায় হয় খাদ্যে জটিলতার কারণে, অথবা কিছু প্রাণী মারা যায় খাবারের অভাবের কারণে। সিল ফিশ তো আপনারা জানেন, সিল, হোয়েলস, তিমি,
টার্টেলস কচ্ছপ and other animals এবং অন্যান্য প্রাণীগুলো আর strangled, এগুলো শ্বাসরুদ্ধ হয়ে মরে যায়। strangled হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে মারা। by abandoned fishing gear, কিসের দ্বারা? নিষিদ্ধ বিভিন্ন রকম মাছ ধরার যন্ত্র, যে যন্ত্রগুলো দ্বারা মাছ ধরতে নিষেধ করা হয় কিন্তু সেগুলো দিয়ে ধরলে বেশি মাছ পাওয়া যায়, এই আশায় মানুষ নিষিদ্ধ হওয়ার পরও ধরে। এই নিষিদ্ধ মাছ ধরার বিভিন্ন গিয়ার বা যন্ত্রপাতির কারণে or discarded six pack rings, আচ্ছা discarded মানে পরিত্যক্ত, six pack ring মানুষ যেগুলো ব্যবহার করার পর ফেলে দেয় এগুলোর কারণে, অথবা মাছ ধরার বিভিন্ন নিষিদ্ধ যন্ত্রপাতির কারণে তিমি, তারপর সিল, কচ্ছপ এরকম অনেক অ্যানিমেল শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। Microplastics have been found in more than 100 aquatic species. Aquatic মানে কি? জলজ। এই প্রায় 100-রও অধিক জলজ প্রজাতির মধ্যে এই প্লাস্টিকের ছোট ছোট রূপ বা মাইক্রোপ্লাস্টিক খুঁজে পাওয়া যায়। ইনক্লুডিং ফিশ, সেগুলোর মধ্যে মাছ থাকে, শ্রিম, চিংড়ি and mussels. Mussels হচ্ছে কি? ঝিনুক। destined for our dinner plates. আমরা আমাদের খাবারের প্লেটে বা ডিনার প্লেটে নিয়ে আসার জন্য যেসব চিংড়ি, তারপর বিভিন্ন মাছ বা ঝিনুক জাতীয় কিছু এগুলো খায় অনেকে, আমাদের খাবার প্লেটে চলে আসে, এগুলোর এরকম প্রায় 100 প্রজাতির মধ্যে কিন্তু প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। তার মানে বোঝেন, এরা খায়, এরপর আমাদের পেটে যায়, আমরা খাই, এরপর আমরা সুস্থ থাকি। মানে অসুস্থ হয়ে। In many cases, অনেক ক্ষেত্রেই these teeny bits pass through the digestive system and are expelled without consequence. বেশিরভাগ ক্ষেত্রেই এই যে ছোট ছোট টিনি মানে ছোট ছোট বিটস বা এই যে পোকামাকড় গুলো, এগুলো হচ্ছে তাদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের জটিলতার কারণে হচ্ছে এগুলোর পরিপাকের কারণে হচ্ছে এবং আমাদের কোনো গুরুত্ব না থাকার কারণে এগুলো কিন্তু আমরা গ্রহণ করতেছি। But plastics have also been found to have blocked digestive tracts or pierced organ. বলছে প্লাস্টিক আরো পাওয়া যাচ্ছে ব্লকড ডাইজেস্টিভ ট্র্যাক্টস, অর্থাৎ যেসব জায়গায় হচ্ছে প্লাস্টিক সহজে ঢোকার মতো বা চাইলে কিছু ঢোকার মতো পরিবেশ নেই, সেগুলোর মধ্যেও কিন্তু বা সেই সব জীবের পেটের মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে, কজিং ডেথ, সেগুলো তাদের মৃত্যু ঘটাচ্ছে। স্টোমাক্স so packed with plastic reduce the urge to eat. খাওয়ার প্রয়োজনে আমরা যে পাকস্থলী ভরাই সেটাও কিন্তু প্লাস্টিক দিয়ে, কজিং স্টারভেশন, অর্থাৎ বিভিন্ন সময় না খেয়ে থাকার কারণে যে খাবার অনুপ্রেরণার সৃষ্টি হয় সেটার কারণে আমরা যেটা খাই বা এই বিভিন্ন বজ্র এই যে সামুদ্রিক প্রজাতিগুলো খায় তাদের পাকস্থলীতেও এই কারণে প্লাস্টিক পাওয়া যায়। প্লাস্টিকস হ্যাভ বিন কনজিউমড বাই ল্যান্ড বেসড অ্যানিমেলস। শুধু এই পানিতে থাকা জিনিসগুলো না, বরং যারা ভূমিতে থাকে বা হচ্ছে স্তন, এটাকে কি বলা যায়, যারা স্থলে থাকে, এই স্থল প্রাণীগুলোর মধ্যেও কিন্তু প্লাস্টিক পাওয়া যায়, ইনক্লুডিং এলিফ্যান্টস, হাতি, তারপর হায়ানাস, জেব্রা, টাইগার, ক্যামেল, ক্যাটেল, হ্যাঁ, গবাদি পশু, উট এবং অন্যান্য and other large mammals. ম্যামলস হচ্ছে স্তন্যপায়ী, এবং হাতি, হায়না, জেব্রা সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও প্লাস্টিক পাওয়া যায়। In some cases causing death. এই কারণে তাদের মৃত্যু হয়। কেন? প্রশ্ন হতে পারে, কেন, কিভাবে পাওয়া যাচ্ছে? ওই যে প্লাস্টিকের যে মাইক্রো রূপটা হচ্ছে সেটা তো পানিতে ভাসে, সেটা বায়ুতে ওড়ে, এখন তারা ঘাস খাচ্ছে, ঘাসের মধ্যে খাচ্ছে, ঘাসের প্লাস্টিক সহ খেয়ে ফেলতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র রূপ, সহজে বোঝা যায় না তো, বা মুখে লাগার মতোও না, খেয়ে ফেলতেছে, আমরাও খাচ্ছি ঢাকা শহরে থেকে। Tests have also confirmed liver and cell damage. হ্যাঁ, এখানে বলছে টেস্ট হ্যাভ অলসো কনফার্ম, এবং পরীক্ষায় দেখা যায় বা গবেষণায় দেখা যায় তাদের লিভার এবং সেল কি হচ্ছে, ড্যামেজ হচ্ছে, and disruptions to reproductive system, এবং তাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ, এখানে ডাক্তার যে আছে, ডাক্তার আমাকে একটু বলেন তো, সেল আর লিভার ড্যামেজ বলতে কি বোঝাচ্ছে এখানে, ডাক্তার ভুয়ান?
ডক্টর ভুয়ান কই? আচ্ছা, ডক্টর ভুয়ান মনে নাই। যাক, আমি যতটুকু বুঝলাম যে লিভার এবং সেলফ ড্যামেজ সহ আরো কি হচ্ছে, এর চূর্ণ চূর্ণ প্লাস্টিকের যে চূর্ণ বিচ্ছিন্ন রূপগুলো আছে, আমরা যখন কোনো কিছু পুনরায় ব্যবহার করি সেই পদ্ধতির মধ্যেও কিন্তু এটা পড়ে যাচ্ছে। prompting some species such as oysters to produce fewer eggs. আচ্ছা, এখানে আরেকটা কথা এখানে বলেছে যে prompting some species, আরো কিছু প্রজাতির ক্ষেত্রে যেমন ওয়েস্টার to produce fewer eggs. আচ্ছা, উৎপন্ন করতে এদের কি উৎপন্ন করতে এদের হচ্ছে ওয়েস্টার মানে কি, ঝিনুক, ঝিনুকের মধ্যেও পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওকে। এর পরের বাক্যে আমাদের বলেছে যে নিউ রিসার্চ শোজ দ্যাট, নতুন নতুন গবেষণায় দেখা যায় যে লার্ভাল ফিশ আর ইটিং, আচ্ছা, ন্যানো ফাইবারস। আচ্ছা, লার্ভাল ফিশ বলতে কি বোঝেন, কারো আইডিয়া আছে? লার্ভাল ফিশ যারা কি লার্ভ ছাড়ে সেরকম? না স্যার, লার্ভাল ফিশ হচ্ছে যেগুলো মানে স্টেজ, যে বিভিন্ন স্টেজ থাকে বড় হওয়ার জন্য ফিশের। প্রাথমিক স্টেজের পরের স্টেজটা হচ্ছে লার্ভাল স্টেজ, তারপরের স্টেজটা হচ্ছে অ্যাডাল্ট স্টেজ, মিডল স্টেজটা মেনলি লার্ভাল স্টেজ, কোনো কোনো ক্ষেত্রে ফার্স্ট স্টেজটা হচ্ছে মানে স্যার লার্ভাল ডিম স্টেজ। থেকে বের হওয়া পোনা, এক কথায় যদি বলা যায়। তার মানে এটা কি বলছিল কি ডাক্তার নাজনীন? জি স্যার। বাহ, আচ্ছা, ওকে। তাহলে আমাদের কয়েকজন ডাক্তার আছে, এক ডাক্তারকে আমরা কোনো কারণে না পেলে আরেক ডাক্তার পাবো। তাহলে নতুন গবেষণায় দেখা যায় যে এই যে মানে সদ্য বড় হওয়ার পথে যে মাছগুলো আছে এরাও কিন্তু ওই ন্যানো ফাইবার প্লাস্টিকের এগুলো খাচ্ছে ইন দ্য ফার্স্ট ডেজ অফ লাইফ, জীবনের প্রথম দিন থেকে তাদেরকে খেতে হচ্ছে। রাইজিং নিউ কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য ইফেক্টস অফ প্লাস্টিকস অন ফিশ পপুলেশনস, মাছের বংশবৃদ্ধির ক্ষেত্রে কি ঘটবে সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, ওয়ান্স ইন দ্য ওশেন ইট ইজ ডিফিকাল্ট, আর এই সমুদ্রের মধ্যে এটা খুবই কঠিন, ইফ নট ইম্পসিবল, যদি অসম্ভব না হয় তাহলে এটা খুবই কঠিন। মানে লেখক বলতে যাচ্ছে এটা প্রায় অসম্ভব, তবে অসম্ভব না হলেও এটা খুবই কঠিন। কি কঠিন? টু রিট্রিভ প্লাস্টিক ওয়েস্ট, এই যে বিভিন্ন রকম প্লাস্টিক পদার্থ যে সমুদ্রে আছে এটারে ফিরিয়ে নেওয়া, উদ্ধার করা, সংগ্রহ করা বা সেখান থেকে মুক্ত করাটা অসম্ভব না হলেও খুবই কঠিন। সত্যি তো, কিভাবে করবে? মেকানিক্যাল সিস্টেম সাচ অ্যাজ মিস্টার ট্র্যাশ হুইল, মিস্টার ট্র্যাশ হুইল একটা নাকি মেকানিক্যাল সিস্টেম। মিস্টার ট্র্যাশ হুইল সম্পর্কে কারো কোনো ধারণা জানা আছে? ধারণা আছে? হোয়াট ইজ মিস্টার ট্র্যাশ হুইল? এটা এক ধরনের যন্ত্র হতে পারে যার মাধ্যমে হচ্ছে এই যে পানি শোধন করা যায়, অন্তত নিশ্চিত এইটা। তবে আরো ধারণা পাইলে আমরা জানাবো, আমি জানতে চাই। আচ্ছা স্যার, ট্র্যাশ হুইলটা হচ্ছে ওই যে বিদেশে যে যেগুলা হচ্ছে ওই যে প্লাস্টিক বা হচ্ছে যে যেগুলাকে এইখানটায় দিলে একদম ওই যে একদম কেটে পাউডারের মতো হয়ে যায়, দিয়ে পরে ওটাকে হচ্ছে পরে ওটাকে স্যার হচ্ছে সলিড ফর্ম করে হচ্ছে ওটাকে পরে ব্লকস করে, যেটা পরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিসাইকেলের কাজ করে। ট্র্যাশ হুইলটা মেইনলি কেটে ফেলে, কেটে একদম পাউডার বানায় ফেলে এই প্লাস্টিকের এগুলোকে। বাহ বাহ, এখনো কত কিছু জানি না জীবনে, শুধু ইংলিশের মিনিংটাই বুঝি, অনেক কিছুর ব্যাখ্যা বুঝি না। যাই হোক, কি আর করার। স্যার আমার কোর্সে ছিল এর জন্য পড়ছিলাম। বা ও আচ্ছা, ইঞ্জিনিয়ারও তো আমার সাথে আছে, ধুর আমি যে কেন টেনশন করি। মিস্টার ট্র্যাশ হুইল a little interceptor in Maryland's Baltimore Harbor. হারবার মানে তো উপত্যকা বুঝি, এটা একটা উপত্যকার নাম। আচ্ছা, সেখানে কি হয় সেখানে? আচ্ছা, ম্যারিল্যান্ডস বাল্টিমোর হারবার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, যাক, আইডিয়া না থাকে নাই, এটা একটা উপত্যকা, সেখানে একটা ইন্টারসেপ্টর আছে। ইন্টারসেপ্টর হচ্ছে যা কোনো কিছুকে আটকে রাখতে পারে। হ্যাঁ, মানে এখানে বোঝা যাচ্ছে যে অনেক ধরনের মেকানিক্যাল সিস্টেম আছে, এর মধ্যে মিস্টার ট্র্যাশ হুইল আছে, এরপরে ম্যারিল্যান্ডস বাল্টিমোর হারবারের মধ্যে একটা সাকনি বা একটা ফিল্টার জাতীয় কিছু আছে, যেটার কাজ হলো প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য পদার্থ থেকে আটকে রাখে, ওটা ভেদ হয়ে অন্য জায়গায় বা সমুদ্রে যেতে পারবে না, এরকম আছে। এগুলো ক্যান বি ইফেক্টিভ এট পিকিং আপ লার্জ পিসেস অফ প্লাস্টিক। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা কি করতে পারি? প্লাস্টিকের যে বড় বড় টুকরাগুলো এগুলো আটকানোর জন্য কার্যকর হতে পারে। সাচ অ্যাজ ফোম কাপ, যেমন ফোমের তৈরি কাপ, এন্ড ফুড কন্টেইনার্স ফ্রম ইনল্যান্ড ওয়াটার। আমাদের যে অভ্যন্তরীণ ইনল্যান্ড ওয়াটার্স, অভ্যন্তরীণ জলাশয় থেকে ভেসে আসে যেসব ফুড কন্টেইনার, কাপ, এগুলো এইসব যন্ত্রের মাধ্যমে আমরা আটকাতে পারি, ফাইন। বাট
মাইক্রো প্লাস্টিকের কি হবে সেটা তো আটকানো যাবে না। বাট ওয়ান্স প্লাস্টিক ব্রেক ডাউন ইনটু মাইক্রোপ্লাস্টিক্স, বলছে যদি কোনো প্লাস্টিক ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিকে হয়ে যায় and drift throughout the water column in the open ocean, এবং যদি সেটা পানির স্তর থেকে শুরু করে উন্মুক্ত সমুদ্রে ছড়ে আসে, they are virtually impossible to recover, সেটাকে উদ্ধার করা সমাধান করা কিন্তু বাস্তবে অসম্ভব। The solution is to prevent plastic waste from entering rivers and seas in the first place, আর এটা সমাধান করার উপায় হচ্ছে যে নদীর মধ্যে বা সাগরের মধ্যে যেসব প্লাস্টিক থাকে সেগুলোকে আটকাতে হবে যেন এগুলো মহাসাগর পর্যন্ত না ঢুকতে পারে, এটাই সলিউশন, আর কিছু না। Many scientists and conservationists, অনেক হচ্ছে বিজ্ঞানী এবং পরিবেশ সংরক্ষণবাদী ইনক্লুডিং দ্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি সহ তারা এই কথাই বলে যে যে বিভিন্ন রকম ফিল্টারের মাধ্যমে না হয় আমরা প্লাস্টিকের বড় পদার্থগুলোরে আটকাবো, কিন্তু মাইক্রো যেগুলো সেগুলো কি করব। এই জন্য এটা সমাধান হচ্ছে যার যার দেশে যে নদী আছে নদীর মুখে, খালের মুখে, বিভিন্ন এলাকার হচ্ছে ড্রেইনের মুখে ফিল্টার করতে হবে যেন প্লাস্টিকটা নদী পর্যন্ত না আসতে পারে, নদী পর্যন্ত আসলেও যেন সমুদ্র পর্যন্ত না আসতে পারে, সমুদ্র পর্যন্ত আসলেও যেন মহাসাগর পর্যন্ত না আসতে পারে। কারণ মহাসাগরে যদি একবার ঢুকে গেছে তাহলে এটা ভাঙ্গা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আপনার পেটে পর্যন্ত যাবে। এই স্যানিটাইজেশন দিয়ে হাত ধুয়ে লাভ আছে, খাইতেছি প্লাস্টিক। This could be accomplished with improved waste management systems and recycling, better product design that takes into account the short life of disposable packaging, and reduction in manufacturing of unnecessary single-use plastics. শেষে যে লাইনটা বলেছে this could be accomplished, হ্যাঁ এটা সম্পূর্ণ করা সম্ভব হবে তখনই উইথ ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, উন্নত বজ্র ব্যবস্থাপনা যখন থাকবে তখন, এবং রিসাইকেলিং একটা জিনিসকে ফেলে না দিয়ে সেটাকে পুনরায় ব্যবহার করার সিস্টেম যখন থাকবে তখন। এরপর প্রোডাক্টের ডিজাইন করতে হবে পরিকল্পনা মাফিক এবং এমন ভাবে করতে হবে যেন সেগুলো শর্ট লাইফ হয়, হ্যাঁ বেশি দিন না টেকে যেন নষ্ট হয়ে যায়, যেন সেগুলো মাটির সাথে মিশে যেতে পারে। আচ্ছা, এবং অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহারটা উৎপাদনটা আমাদেরকে কমিয়ে আনতে হবে, যেটা প্লাস্টিক দিয়ে উৎপাদন না করলেও চলে সেটা আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন এখন দেখা যাচ্ছে যে রান্না করতে গিয়ে কিচেনে গিয়ে যে টুল মহিলারা বসে, টুলটা কিন্তু কাঠেরও তৈরি করা যায়, এখন হুদাই সেটারে প্লাস্টিক দিয়ে তৈরি করতেছে। লেখক বলতে চাইছে প্লাস্টিক ছাড়া আমাদের জীবন চলবে না, এখন আমাদের মডার্নাইজেশনের কারণে প্লাস্টিকের দরকার আছে, প্লাস্টিক বন্ধ করা যাবে না। ওই যে কোন জানি রাজা, তার রাজ্যে নাকি অনেক ধুলা, এখন সেই ধুলা হচ্ছে থেকে মুক্তি পাওয়ার জন্য স্যান্ডেল ছিল না সেই রাজ্যে, জুতা তখন আবিষ্কার হয়নি, ধুলা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কর্মীদেরকে বলল এই রাজ্যের সব ধুলা তোমরা ঝাড়ু দাও, একে ঝাড়ু দিয়ে আকাশ বাতাস ধুলায় আচ্ছন্ন হয়ে গেল। পরে যখন কারো মাথায় এটা আসলো যে এইসব ধুলা না ঝাড়ে যদি আমরা স্যান্ডেল বানাই তাহলে তো আমাদের পায়ে ধুলা লাগবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের প্লাস্টিক ছাড়া আসলে চলবে না, কিন্তু প্লাস্টিকের মধ্য দিয়ে লাইফ ইজি করার জন্য যে কাজটা করতে হবে সেগুলো হচ্ছে আমাদের প্লাস্টিকের বজ্রগুলো যেন সমুদ্র পর্যন্ত না যায় সে ব্যবস্থা করতে হবে, এগুলো যেন নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকা সে ব্যবস্থা করতে হবে। এরপরে আমাদের করতে হবে কি যে প্লাস্টিকের মধ্যে ওই অ্যাডিটিভস ব্যবহার করা যাবে না, এগুলোকে লং লাস্টিং করার চেষ্টা করা যাবে না প্রয়োজনীয় জায়গা ছাড়া, আর যেসব জায়গায় আমাদের প্রয়োজন নেই সেখানে আমাদের প্লাস্টিকের জিনিস ব্যবহার করার চেষ্টা করা যাবে না। এখন তো আমরা কাঠে বাদ দিয়ে প্লাস্টিকের মধ্যে মরিয়া হয়ে গেছি, সবকিছুতে প্লাস্টিক লাগবে। তো এটাই লেখক বুঝতে চেয়েছে। তাহলে পুরো প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝলাম, প্লাস্টিক আমাদের জীবনে দরকার আছে, মডার্নাইজেশনের কারণে প্লাস্টিকের প্রয়োজন অবশ্যই রয়েছে। লেখক বলছেন প্লাস্টিক তোমরা ব্যবহার করো অবশ্যই, কোনো সমস্যা নেই, তবে প্লাস্টিক যেভাবে পুরো বিশ্বকে দূষণ করতেছে সেখান থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় পথ বাতলে দিয়েছে এবং আমাদেরকে সে ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। এই ছিল পুরো প্যাসেজটা। আচ্ছা, এখন আমরা শিখবো কিভাবে একটা লং প্যাসেজের সামারি লিখতে হয়। চলেন আমরা এখন সামারি লিখবো। এই যে আমরা পুরো প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটার আমরা সামারি লিখবো। তো সামারি লেখার আগে আমাদেরকে জানতে হবে যে পুরো প্যাসেজটা পড়ে আমরা আসলে কি বুঝলাম। আমি বাংলায় দুই একজনের কাছে জানতে চাবো যে পুরো প্যাসেজের আইডিয়াটা সে আসলে কি বুঝলো।
তো আমি যাকে জিজ্ঞেস করব সে আমাকে বলবে। হ্যাঁ, আচ্ছা, আমি জিজ্ঞেস করব অবশ্যই নাম ধরে। আসমাউল হুসনাকে আমি জিজ্ঞেস করব, আসমাউল হুসনা আমাকে বলবে এই প্যাসেজটা কি বুঝলাম বাংলায় 3-4 লাইনে বা 5 লাইনে আমাকে বলতে হবে। আসমাউল হুসনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? আসমাউল হুসনা আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কারণ আপনার ওখান থেকে সাউন্ড আমি শুনতেছি। হয় আপনি ক্লাসে নাই, না হলে মনোযোগ নাই, দুটো যে কোনো একটা। সুতরাং আপনাকে আপাতত আমি গ্রুপ থেকে বের করে দিচ্ছি, পরে রেকর্ড দেখে আপনি ক্লাস করে নেবেন। নাহিদা, কি বুঝলাম আমরা এই প্যাসেজটা? 2-3 মিনিট আমাকে বলতে হবে। নাহিদার বেবি আছে, তার সমস্যা হতে পারে, এটা মানে না আছে মতো মানলাম। আচ্ছা, আফিয়া, আমরা এই প্যাসেজটা সম্পর্কে কি বুঝলাম? জাস্ট বাংলায় 2-3 লাইন। স্যার এটা স্যার হচ্ছে প্লাস্টিক পলিউশন এখন বর্তমান বিশ্বে খুব একটা বার্গেনিং এর একটা বিষয়, তার মানে খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আমাদের যেহেতু এনভায়রনমেন্টাল একটা ক্রাইসিস, যেহেতু একটা কান্ট্রি যদি পলিউটেড হয় তাহলে সেটা ওভারঅল সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে সমুদ্রের মাধ্যমে। এই জন্য সবাইকে আসলে কনসার্ন হতে হবে, নির্দিষ্ট কোনো একজন দেশ দায়ী থাকবে না, কারণ এই সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড স্যার এটা হচ্ছে একজন অপরাধ করলে যে সবাইকে এর ফল ভোগ করতে হবে, এই জন্য এটা নিয়ে আমাদের একটু কনসার্ন থাকতে হবে। আর শুধু এটা যে আমাদের পরিবেশটাকে দূষিত করতেছে সেটা না, এটার মাধ্যমে আমরা আমাদের যে কিছু কিছু প্রাণী যেগুলো সেটা হচ্ছে এখন বিপদাপন্ন, ইভেন যেগুলো আমরা খাচ্ছি অ্যাট লাস্ট আমাদের ডিনার প্লেটে যেটা আসতেছে সেটাও আমাদের হচ্ছে প্লাস্টিকের পলিউশনের জন্য আমরা হচ্ছি। সুতরাং আমরা শুধু পরিবেশটা পলিউটেড হলে স্যার আমরাও যে আলাদা থাকবো এখান থেকে এটা না, আমরা নিজেরাও স্যার বিভিন্ন ডিজিজে অ্যাফেক্ট হতে পারি। আর ওভারঅল এটার জন্য আমরা কখনোই মডার্ন যুগে কখনো এটা থেকে আমরা হচ্ছে বিরত থাকতে পারবো না, আমাদেরকে প্লাস্টিক ইউজ করতেই হবে। কিন্তু অ্যাট লাস্ট মানে যেটা না করলেই নয়, মানে যেটা প্লাস্টিকের হচ্ছে রিপ্লেসমেন্ট আমরা ইউজ করতে পারি সেটা যেন আমরা প্লাস্টিকের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করি, অন্য কিছু যেমন কাঠের হতে পারে, পাটের হতে পারে, এগুলো ইউজ করতে পারি, তাহলে জাস্ট আমরা পলিউশনটা কমাতে পারবো, কিন্তু সম্পূর্ণ এরাডিকেট করা সম্ভব না। বাহ বাহ বাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা, আমি এখন যদি জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করব দেখি। বুঝলেন, আমার ক্লাসে অমনোযোগ দেওয়ার কোনো মানে সুযোগ নাই, কখন যে কাকে জিজ্ঞেস করে ফেলতেছে। সয়েল সায়েন্টিস্ট বলেন। জি স্যার। আপনি তো মাটি বিজ্ঞানী, মৃৎ বিজ্ঞানী, জি স্যার। এখন আপনার এটা ভালো বোঝার কথা, বলেন। শোনেন, এই প্যাসেজ সম্পর্কে গুনে গুনে 4টা বাক্য বলবেন, লিমিটেড। প্রথম বাক্য বলেন, মানে গল্পের সিকোয়েন্স মিল রেখে 4টা বাক্য। প্রথম বাক্য বলেন। স্যার প্লাস্টিক পলিউশন যেটা সেটা এখন একটা বড় একটা এনভায়রনমেন্টাল ইস্যু হয়ে দাঁড়াইছে পুরো পৃথিবীতে। 2 নম্বর বাক্য বলেন। প্লাস্টিকের শুধু প্লাস্টিক না, এখন যে মাইক্রোপ্লাস্টিক, যেটা প্লাস্টিক ভেঙে ভেঙে যে মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে সেটা খুব বেশি ডেঞ্জারাস। সেটা শুধুমাত্র মেরিন অর্গানিজম না, সেটা সব at last মানুষের শরীরে পর্যন্ত চলে আসতেছে। 3 নম্বর বাক্য বলেন। আচ্ছা, তাকে বাক্যে লিমিটেশন আসলে সে আরো ভালো বলতে পারতো, এটা আমি জানি, থ্যাংক ইউ, তবে সে মনোযোগ দিয়েছে। আচ্ছা, আমি যদি 4 বাক্যে বলতে বলি আহসান হাবিবকে। আহসান হাবিব বলো, 4টা সেন্টেন্সে এই প্যাসেজ বলতে হবে। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতেছি। 4টা বাক্য। প্লাস্টিক দূষণ হচ্ছে বর্তমান যুগের একটা অন্যতম পরিবেশের ইস্যু, যেটা খুব দ্রুত বিশ্বব্যাপী
ছড়িয়ে যাচ্ছে এবং এটা সমুদ্রের মাধ্যমে, নদীর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক প্রসার পাচ্ছে এবং এর কারণে মানুষ সহ সামুদ্রিক জীবজন্তু সকলের জন্যই ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা উদ্বিগ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাহ, ভালো লাগছে। এই যে দেখেন, আপনারা যেভাবে বলেছেন, কেউ কিন্তু এখানে এক্সাম্পল দেন নাই, এখানে মারিয়ানা ট্রেন্স এর উদাহরণ দেন নাই আপনারা, এখানে কিন্তু আপনারা হচ্ছে অন্যান্য উপত্যকার উদাহরণ দেন নাই। সো সামারিতে কোনো এক্সাম্পল চলবে না, সামারি হচ্ছে মেইন কথা। এখন আমরা শিখবো আবারও নতুন করে কিভাবে একটা প্যাসেজের সামারি লেখা যায়, হ্যাঁ, সেটা আমরা মনোযোগ দিয়ে শিখবো। বুঝতে হবে কেন আমি সামারি শেখার উপর এত জোর দিচ্ছি। উত্তর হলো, আমি তেমন রেজাল্ট এখনো স্টুডেন্টদের কাছে পাই নাই, সুতরাং সামারি লেখার উপর অধিক মনোযোগ দিতে হবে। আমি আমার ভিডিওটা একটু বন্ধ করে নেই, জাস্ট স্ক্রিনের ভিডিওর দিকে বেশি মনোযোগ দিবেন। আচ্ছা, এখন এখানে যে বাক্যগুলো আছে আপনারা দেখেন, আমরা সামারি লেখার সময় যে কাজটা করব, প্রথমে একটা বাক্য লিখবো। সব সময় যে বাক্যটা আমরা লিখবো, দেখেন, দ্য প্যাসেজ ডিলস উইথ। সামারিতে 20টা নম্বর থাকে, মাথায় রাখেন, শুধু শিখতে পারলে কৌশলটা লেখা সম্ভব। এই প্যাসেজটা আলোচনা করে, এই অংশটুকু প্রথমে লিখবেন। যে কোনো সামারি লিখতে গেলে দ্য প্যাসেজ ডিলস উইথ, এই প্যাসেজটা আলোচনা করে। কি কি নিয়ে আলোচনা করে? এই প্রথম বাক্যের মধ্যে পুরো প্যাসেজের কিছু টপিক আছে না, মেইন টপিক তো প্লাস্টিক পলিউশন। এই প্লাস্টিক পলিউশনের অধীনে আরো অনেকগুলো টপিক আছে, সেই টপিকগুলো প্রথম বাক্যে লিখতে হবে। দ্য প্যাসেজ ডিলস উইথ, আচ্ছা, the most pressing environmental, প্যাসেজ থেকে কোনো বাক্য হুবহু কপি করা যাবে না, নিজের মতো করে লিখতে হবে। তবে প্যাসেজের অনেক কিছু আপনি ব্যবহার করতে পারবেন আপনার মতো করে। জাস্ট ডোন্ট ট্রাই টু কপি এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ, মাইন্ড ইট। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য মোস্ট pressing environmental issues. Again, one of the কথা লিখবো, one of the most pressing environmental issues, সেটা কি? প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশন, এটা নিয়ে আলোচনা করে এরপর পরে আরো কি নিয়ে আলোচনা করলো? প্লাস্টিক পলিউশন আলোচনা করলো, তারপর প্লাস্টিকের হচ্ছে উৎপাদন নিয়ে আলোচনা করলো, তারপর প্লাস্টিকের ব্যবহার নিয়ে আলোচনা করলো, এর ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করলো। ব্যাস, প্লাস্টিক পলিউশন, ইটস কজেস, এর কারণগুলো, as well as the worst, as well as the alarming bad effects on environment, উপরে solution of plastic pollution, and along with and the necessity of
very necessary plastic products in the modern life. বুঝলেন? সামারির প্রথম লাইনটা হবে আপনাদের এমন একটা সেন্টেন্স হবে যে সামারির প্রথম সেন্টেন্সটা পড়াই পাঠক কিংবা পরীক্ষক যাই বলেন সে তাকে আর পুরো সামারি পড়তে হবে না, সে বুঝে যাবে হ্যাঁ যে লিখছে সে একটা আসলে মাল, সম্পদ, সম্পদ অর্থে বললাম বস, সে ভাববে যে লিখছে সে একটা কি জিনিস, সে একটা সম্পদ, সে একটা বস, অন্যভাবে নিয়েন না। তো যাই হোক প্রথম লাইনটা দেখে আপনি বুঝে যাবে যে আপনি আসলে কি, পরেরটা পড়া লাগবে না তাহলে। সুতরাং প্রথম লাইনটাই বুঝতেই পারছেন কিভাবে লিখতে হবে, এই প্যাসেজটা কোন কোন জিনিসগুলো নিয়ে আলোকপাত করেছে সেগুলো কমা চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হবে। দেখেন আমরা লিখেছি দ্য প্যাসেজ ডিলস উইথ, প্যাসেজটা আলোচনা করে one of the most pressing environmental issues, হ্যাঁ সবচেয়ে অন্যতম পরিবেশ বিষয়ে অন্যতম একটা আতঙ্কজনক একটা দিক প্লাস্টিক পলিউশন নিয়ে। আচ্ছা এইখানে যারা বারবার কমা দিয়েছি তাহলে আমি এখানে কমা না দিয়ে হাইফেন দিই তাহলে ভালো হবে। এরপর ইটস কজেস, এই পলিউশনের কারণ, এরপর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যালার্মিং ব্যাড এফেক্টস, এর সাথে এর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে আতঙ্কজনক পরিবেশের উপর খারাপ দিক। এরপর সলিউশন অফ প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক পলিউশনের সমাধান, এবং দ্য নেসেসিটি অফ ভেরি নেসেসারি প্লাস্টিক, কথাটা খুব গুরুত্বপূর্ণ। দ্য নেসেসিটি অফ প্লাস্টিক প্রোডাক্ট না লিখে আমি লিখছি ভেরি নেসেসারি প্লাস্টিক প্রোডাক্ট। আমাদের জীবনে যেসব প্লাস্টিক প্রোডাক্টটা খুব জরুরি, খুব দরকার, এমন খুব প্রয়োজনীয় প্লাস্টিক প্রোডাক্টের প্রয়োজনীয়তা ইন দ্য মডার্ন লাইফ, আধুনিক জীবনে। এই যে আপনি কি সেটা বোঝা যাবে আপনার সেন্টেন্স স্টাইলে। দেখেন এই যে আমি লিখেছি দ্য নেসেসিটি অফ, আমি লিখতে পারতাম দ্য নেসেসিটি অফ প্লাস্টিক প্রোডাক্ট, এখানে আমি কি করছি দ্য নেসেসিটি অফ ভেরি নেসেসারি প্লাস্টিক প্রোডাক্ট। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমাদের আসলে প্লাস্টিক প্রোডাক্টের দরকার নাই সব সময়, যেগুলো আমাদের খুব জরুরি, খুব বেশি প্রয়োজনীয়, সেগুলোর প্রয়োজনীয়তা মডার্ন লাইফে কেমন, এগুলো নিয়ে এই প্যাসেজটা আলোচনা করে। খেয়াল করে দেখেন তো এছাড়া কি এই প্যাসেজটা আর কোনো কিছু আলোচনা করে? মূল দিক আমাকে মনে করে যান, আমার মনে হয় মূল দিক আর কিছু নেই, এটা আলোচনা করে। তাহলে আমরা পেয়ে গেলাম ওকে। তাহলে প্যাসেজের প্রথম লাইনটা হবে সাব টপিক গুলো নিয়ে। এবার দ্বিতীয় লাইন কিভাবে লিখবেন? দ্বিতীয় লাইন হচ্ছে দেখবেন প্যাসেজের মধ্যে প্যারা কয়টা, দেখি একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা, তারপর চারটা, পাঁচটা, ছয়টা প্যারা। ছয়টা প্যারা থেকে ছোট ছোট 6টা সেন্টেন্স নেবেন, অথবা বড় বড় 3টা সেন্টেন্স নেবেন, তাহলে সামারি হয়ে যাবে। এই পুরো প্যারা মিলে আমাকে একটা সেন্টেন্স বানাতে হবে। পুরো প্যাসেজটা কি বলছে? Plastic pollution has become one of the most pressing environmental issues as rapidly increasing production of disposable plastic products overwhelms the world's ability to deal with them. Plastic pollution is most visible in developing Asian and African nations, whereas garbage collection systems are often insufficient or non-existent, but the developed world, especially in countries with low recycling rate, also has trouble properly collecting discarded plastics. Plastic has become so subsequent it has prompted efforts to write a global treaty negotiated by the United States. বাহ, এই পুরো প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝলাম সেটা হলো প্লাস্টিক পলিউশন অ্যাজ, দেখেন আমরা কি লিখি, অ্যাজ, যেহেতু প্লাস্টিক পলিউশন plastic the severe plastic pollution has become severe, মারাত্মক হয়েছে, in not only developing countries but also developed countries.
বা এখানে কান্ট্রিজ কথা না লেখলেও নাই, যেহেতু প্লাস্টিক পলিউশনটা শুধু উন্নয়নশীল দেশ না, উন্নত দেশও মারাত্মক রূপ ধারণ করেছে, হ্যাঁ ধারণ করেছে। নাও it is urgent to make treaty to reduce it. প্রথম প্যাসেজটা হচ্ছে এটা, যেহেতু প্লাস্টিক পলিউশনটা সারা বিশ্বব্যাপী একটা মারাত্মক রূপ ধারণ করেছে, এটা কিন্তু বন্ধ করার জন্য আমাদের জরুরি হয়ে গেছে চুক্তি বিভিন্ন সম্পন্ন করা। আচ্ছা, এরপরে যেটা বলেছে এখানে বলছে প্লাস্টিক বিভিন্ন রকম পদার্থ থেকে তৈরি হয়, যেগুলো এগুলো শত শত বছর ধরে টিকে থাকে আমাদের মাঝে। তারপরে বলছে প্লাস্টিক প্রোডাক্ট গুলো বিভিন্ন রকম ক্ষতির কারণ হয়। আচ্ছা ওকে, এরপরে আমরা লিখব কারণ because the uses of plastic product make the modern life easy but plastic products প্লাস্টিকের বর্জ্য পদার্থগুলো from land to river and river to ocean নদী মানে ভূমি থেকে নদী, নদী থেকে সমুদ্রে প্লাস্টিক প্রোডাক্ট গুলো আর threat are a great threat for not only in water, not only aquatic species but also land living organisms by animals and indirectly human being. Okay. Now it's high time
to take steps to stop the entrance of plastic products to rivers stop the entrance of plastic products to rivers and the spreading culture of unnecessary usage of plastic products. ব্যাস কত শব্দ হলো দেখার বিষয় 129টা শব্দ হয়ে গেছে না না আসলে কি না দেখি 129টা শব্দ হয়েছে এখানে কিছু শব্দ মিনিমাইজ করা যাবে The passage deals with one of the most pressing environmental issues, plastic pollution. আচ্ছা এক মিনিট একটু the plastic passage deals with one of the most alarming environmental issues, plastic pollution, its causes, as well as the alarming bad effects on environment. Solution of plastic pollution, bad effects on environment, solution, and তারপর হচ্ছে আমরা লিখতে পারি যে solution and the necessity of very necessary plastic products in the modern life. Acha, as plastic pollution has become severe in not only developing countries but also developed. Now it's urgent to make treaty to reduce it because the uses of plastic products make the modern life easy, but plastic would make the modern life easy, but plastic products from land to river and river to ocean are a great trade, not only aquatic species but also land living animals and indirectly human beings. Now it's high time to take steps to stop the entrance of plastic products to rivers and the spreading culture of unnecessary uses of plastic products. হ্যাঁ কে কি বলতে চান আবার বলেন কে জানি কিছু বলতে যাচ্ছিলেন বলেন 100 ওয়াটস কি হতে হবে মানে 100 এর মধ্যে থাকতে হবে প্রথম কথা হচ্ছে এটা কোনো সাংবিধানিক নিয়ম না যে 100 ওয়াট হতে হবে তবে এটা হলো নাম্বার পাওয়ার বিধান 100 শব্দ কিংবা তার চেয়ে কম শব্দে যে লিখতে পারবে সে বেশি নম্বর পাবে 100 শব্দের অধিক শব্দ করে ফেললে তুলনামূলকভাবে নম্বর কম পাওয়া যাবে বা নম্বর কম পেতে হবে এটা হচ্ছে মূল কথা আচ্ছা তো আমরা যে কাজটা করতে পারি এইখানে অ্যাসটা তুলে দিতে পারি দেখেন কিভাবে কমাইতে পারি অ্যাসটা তুলে দিলাম যে আমরা এখানে লিখতে পারি যে প্লাস্টিক পলিউশন has become severe in not only developing countries but also developed এরপরে আমরা এই জায়গাটাতে বাদ দেই কারণ আমরা তো পরে লিখবই আমরা because the uses of plastic products make the modern life easy but plastic product এখন দেখি আমরা ওকে এখন আমাদের একইবারই কম শব্দে চলে আসছে 100 এর কম শব্দে চলে আসছে তো এখানে কি বলছে দেখেন
সামারি লেখার নিয়মটা আমি যেটা বলেছিলাম, সামারি লেখার নিয়ম যেটা আমি বলেছিলাম সেটি হচ্ছে প্যাসেজের প্রথম যে লাইনটা, এই প্রথম লাইনের মধ্যে আপনার সব টপিক চলে আসতে হবে। প্যাসেজের সামারির প্রথম লাইনটার মধ্যে প্যাসেজের সব টপিক চলে আসতে হবে। The passage deals with one of the most alarming environmental issue. এই প্যাসেজটা আলোচনা করে পরিবেশে যতগুলো আতঙ্কজনক ইস্যু আছে তার মধ্যে অন্যতম একটা প্লাস্টিক পলিউশন নিয়ে, এটার কারণ নিয়ে এবং এর হচ্ছে আতঙ্কজনক যে ব্যাড ইফেক্টটা আছে পরিবেশের উপর সেটা নিয়ে, এর সমাধান নিয়ে এবং সেই সাথে এটাও আলোচনা করে আমাদের আধুনিক জীবনে যে অতি প্রয়োজনীয় ব্যবহার আছে কিছু ক্ষেত্রে প্লাস্টিকের, সেটা নিয়ে আলোচনা করে। এই প্যাসেজ সামারির প্রথম লাইনটা হবে আপনার নম্বর পাওয়ার মূল অস্ত্র। এটা পরীক্ষকের ভালো লাগলে আপনি নম্বর বেশি পাবেন, এটা যদি ভালো না লাগে ভিতরে আপনি যত কিছু লিখেন কোনো লাভ নাই, মন নষ্ট হয়ে যাবে তার। Plastic pollution has become severe in not only developing countries but also developed. শুধু উন্নয়নশীল দেশ না, উন্নত দেশগুলোতেও প্লাস্টিক পলিউশনটা মারাত্মক হয়ে গেছে। বিকজ দ্য ইউজেস অফ প্লাস্টিক প্রোডাক্ট, এই প্লাস্টিক প্রোডাক্টের ব্যবহার মেক দ্য মডার্ন লাইফ ইজি, আধুনিক জীবনকে সহজ করেছে। বাট প্লাস্টিক প্রোডাক্টস ফ্রম ল্যান্ড টু রিভার অ্যান্ড রিভার টু ওশেন, এই যে নদী, ভূমি থেকে নদী, নদী থেকে সমুদ্র পর্যন্ত প্লাস্টিক প্রোডাক্ট ছড়িয়ে যাওয়াটা, এটা হচ্ছে একটা বড় ধরনের হুমকি। হ্যাঁ, এটা একটা বড় ধরনের হুমকি ফর নট অনলি অ্যাকোয়াটিক স্পিসিস, শুধু হচ্ছে জলজ প্রাণীর জন্যই না, বরং যেগুলো ভূমিতে বসবাস করে থাকে এমন প্রাণীদের জন্য, and indirectly human beings, এবং মানুষের জন্য এটা হুমকি। Now it's high time to take steps to stop the entrance of plastic product to river. এখন একটা উপযুক্ত সময় এসে গেছে, যে সময়টা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট যেন নদীতে ঢুকতে না পারে সেটাকে বন্ধ করা, এবং প্লাস্টিক প্রোডাক্টের যে একটা স্প্রেডিং কালচার অফ আননেসেসারি ইউজেস এবং হচ্ছে অপ্রয়োজনীয় প্লাস্টিক প্রোডাক্টের ব্যবহার ছড়িয়ে পড়েছে, এটাকে বন্ধ করার উপযুক্ত সময় এসে গেছে। দেখেন সামারিটা এমন হবে যেটুকু পড়লেই আপনার পুরো প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। সেখানে প্যাসেজে ব্যবহার করা কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স হুবহু কপি করা যাবে না। এবার বলেন, সামারি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন নেই? 28 জন থেকে কমে হয়ে গেল 20 জন। রিটেনের ক্লাস তো, আমি একটু জিজ্ঞাসা করতাম। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বলছেন যে ফার্স্ট লাইনে সামারির মূল যে মানে প্যাসেজের যে মূল টপিক গুলা সেগুলা তুলে ধরা, মানে লাইন বাই মানে সিরিয়ালি তুলে ধরতে হবে যাতে করে একবার সব বোঝা যায়, এটাই তো স্যার? কিন্তু স্যার এখন হচ্ছে যে দেখা গেল যে ওইটা লিখতেই আমার হচ্ছে অ্যারাউন্ড প্রায় দেখা গেল 3 থেকে 4 লাইনের উপর হয়ে গেল, মানে দেখা গেল এই 100-র মধ্যে দেখা গেল হচ্ছে 20 থেকে 30টা ওয়ার্ডই চলে গেল। তো ওটাকে আরো কিভাবে শর্ট করা যায়? মানে আপনি তো স্যার মানে কৌশলী ভাবে লিখতে হবে শুধু টপিক গুলো, টপিক, জাস্ট টপিক গুলো। জি হ্যাঁ, যেমন আমি লিখছি দ্য প্যাসেজ ডিলস উইথ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং এনভায়রনমেন্টাল ইস্যু। আচ্ছা, এই অংশটুকু আমি কেন লিখলাম? কারণ এই অংশটুকুর কারণে এনভায়রনমেন্টাল ইস্যুর প্লাস্টিক পলিউশনের মানটা আরো বাড়ছে। এখানে এক সংক্ষেপে আমি লিখছি ইটস কজেস। এখন যদি কেউ এখানে লিখতে চায় দ্য কজেস অফ প্লাস্টিক পলিউশন, তাহলে সংখ্যা বেড়ে যাবে ওয়ার্ডের। আচ্ছা, as well as the alarming bad effects on environment, তাহলে আমি এখানে যদি as well as না দিয়ে আমি উইথ দেই তাহলে আরো শব্দটা কমে গেল। শব্দটা কমে গেল না? ইনস্ট্যান্ট কৌশলটা শিখে নাও। আমি এখানে উইথ দিলাম, তাহলে আমার একটা ওয়ার্ড হলো যে প্লাস্টিক পলিউশন এর কারণ, সাথে হচ্ছে এর খারাপ দিক, ইটস দ্য অ্যালার্মিং এফেক্টস। তাহলে আমি এখানে ব্যাড ইফেক্ট, ব্যাড শব্দটা বাদ দিলাম, অ্যালার্মিং ইফেক্ট দিলাম অন এনভায়রনমেন্ট, কমে গেল। সলিউশন সমাধান, and the necessity of very necessary plastic products, এখানে আমি very necessary বাদ দিয়ে আমি লিখতে পারি যে আর্জেন্ট প্লাস্টিক প্রোডাক্টস, তাহলে হয় না? জি স্যার। এরকম করে ওয়ার্ড কমাতে হবে, বিকল্প ওয়ার্ড খুঁজতে হবে, ফ্রেজের ব্যবহার শিখতে হবে, ইডিয়মের ব্যবহার শিখতে হবে। জি স্যার। আচ্ছা স্যার, তাহলে যখন এই ফার্স্ট লাইনে গেল হচ্ছে প্যাসেজের বেসিক্স টপিক গুলা, সেকেন্ডে থেকে তাহলে কি স্যার হচ্ছে মানে ওই সেকেন্ড থেকে এরকম করতে হবে প্যাসেজের মধ্যে কয়টা প্যারা? যদি দেখি প্যাসেজে 6টা প্যারা আছে, প্রত্যেক প্যারা থেকে ছোট ছোট একটা করে লাইন বানাবো,
অথবা যদি বুদ্ধি থাকে তাহলে এমনও করা সম্ভব এই দুইটা প্যারা মিলে একটা বাক্য বানানো সম্ভব। সম্ভব না? যেমন আমি এই নিচের প্যারাটা 2 নাম্বার আর 3 নাম্বার প্যারা মিলে আমি একটা বাক্য লিখছি, সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা, বিকজ দ্য ইউজেস অফ প্লাস্টিক প্রোডাক্ট মেক দ্য মডার্ন লাইফ ইজি। দেখো দ্বিতীয় প্যারায় কিন্তু বলছে যে প্লাস্টিক প্রোডাক্ট আধুনিক জীবনকে সহজ করছে, বলে নাই? জি স্যার। ওটা আমি লিখছি। তৃতীয় প্যারায় কি বলছে সেটা আমি লিখছি এক কথায়, বাট প্লাস্টিক প্রোডাক্টস ফ্রম ল্যান্ড টু রিভার এন্ড রিভার টু ওশান আর আ গ্রেট থ্রেট ফর নট অনলি অ্যাকোয়াটিক স্পিসিস বাট অলসো ল্যান্ড লিভিং অ্যানিমালস এন্ড ইনডিরেক্টলি হিউম্যান বিংস। তাহলে আমি সাইড 3টা প্যারারে এক লাইনে লিখে ফেলছি। এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস। প্রথম দিনে যদি মনে করে আমি পাবো না, তাহলে সম্ভব না। এতে কোনো সন্দেহ নেই সামারি লেখা সবচেয়ে কঠিন কাজ। আমি বলবো না খুব সহজ কাজ, এগুলো ফালতু কথা, খুবই কঠিন কাজ। কিন্তু যে কোনো কঠিন কাজ তো মানুষের জন্যই, তাই না? মানুষই তো করে, এটা মাথায় রাখতে হবে। কাজটা অনেক কঠিন, আরে ভাই কোনো না কোনো মানুষ তো করে, আমি তো মানুষের মধ্যে পড়ি, আজ হোক কাল হোক আমি পারবো, এটা মাথায় রাখতে হবে। আর আমি যেসব প্যাসেজ পড়াই নিশ্চিত থাকবেন এই প্যাসেজগুলো বিসিএস লিখিত পরীক্ষায় আসার উপযোগী প্যাসেজ। এখানে যথেষ্ট কঠিন শব্দ থাকে, নিশ্চয় পড়তে গিয়ে খেয়াল করছেন। আচ্ছা, সামারি লেখা হয়ে গেল, এবার আমরা প্যাসেজের প্রশ্ন সলভ করব। প্যাসেজের কি রকম প্রশ্ন আসে সেটা আমরা সলভ করব এবার। ওকে, আজকে আস্তে আস্তে উপস্থিতির সংখ্যা কেন কমে যাচ্ছে আমি বুঝতেছি না। নেটওয়ার্ক প্রবলেম, এমন তো সহজে হয় না। ওকে স্যার, অন্যান্য জনের হয়তো হচ্ছে এই টাইমে অন্য স্যারের আন্ডারে ক্লাসও থাকতে পারে স্যার, এটাই একটা রিজন হতে পারে। তাহলে শেষের দিকে গিয়ে একটা কাজ করবো, গুরুত্বপূর্ণ জায়গায় রেকর্ডটা একটু অফ রাখবো। লেটার রাইটিং কেমন হবে? গুরুত্বপূর্ণ একটু জায়গায় গিয়ে রেকর্ডটা অফ রাখবো, তাহলে ক্লাসে হ্যাঁ স্যার, এমনি নেট প্রবলেম করতেছে, এটা বাস্তব। সত্যি? জি সত্যি। আচ্ছা, এবার আমরা প্রশ্ন যাব। কি রকম প্রশ্ন আসে পরীক্ষায় সেটা আমরা দেখি। পরীক্ষা আসবে এরকম যে কোশ্চেন গুলো কি কি আমরা সেটা আসি। ধরেন আমি এ নাম্বারে লিখলাম, একটা একটা করে আমরা একটু কোশ্চেনে সলভে যাব। এ নাম্বার না, 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনে বলে দেওয়া হলো হোয়াট ইজ প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশনটা কি, এটার উত্তর করতে হবে। আচ্ছা, তো সব প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা একটু আইডিয়া নেওয়ার জন্য মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে থাকবেন। হোয়াট ইজ প্লাস্টিক পলিউশন, এর উত্তর আমি লিখবো। প্লাস্টিক পলিউশন হচ্ছে এরকম, আনসারটা আমি লিখে দিচ্ছি। যে কোনো প্রশ্ন লেখার সিস্টেমটা হলো, প্রথমে আমাকে প্রশ্নকে ইন্ট্রোডিউস করতে হবে। এরকম করতে হবে যে plastic pollution is one of the alarming environmental issues. সূচনা করলাম আমি। এবার আমি লিখবো plastic pollution means the pollution caused by the wastage of plastic.
wastage প্লাস্টিক। ওকে, আমি এটা সূচনা লিখলাম। এরপর আমি লিখলাম when যখন যখন plastic wastage spreads in wind or water, it becomes smaller and make water, wind and air polluted. This pollution is defined as plastic pollution. যদি 3 নাম্বার পেতে চাও তাহলে উত্তরটা এভাবেই লিখতে হবে। আসলাম মন মতো এক লাইন লিখে দিলাম, দায় সারা কাজ শেষ করলাম, আর হবে না। আমি আজকে গ্রুপে একজনকে বলছি দায় সারা কাজ করছে, কারণ দেখে বোঝা যায় কোনটা দায় সারা কাজ। ফিনিশিং দিবেন না? আচ্ছা, সংজ্ঞার মধ্যে আর ফিনিশিং দেওয়ার চেষ্টা করব না আমরা, কারণ সংজ্ঞাতে আসলে ফিনিশিং আসে না। কি দেব আর ফিনিশিং? তাহলে এখানে আনসারটা হয়ে গেল আমার সুন্দরভাবে যে প্লাস্টিক পলিউশন ইজ, এখানে ইজ হবে, প্লাস্টিক পলিউশন ইজ ওয়ান অফ দা অ্যালার্মিং এনভায়রনমেন্টাল ইস্যুস। প্লাস্টিক পলিউশন হচ্ছে একটা অন্যতম আতঙ্কজনক পরিবেশ ইস্যুর মধ্যে একটা। প্লাস্টিক পলিউশন মিনস দ্য পলিউশন কজড বাই দ্য ওয়েস্টেজ অফ প্লাস্টিক। প্লাস্টিকের বর্জ্যের মাধ্যমে যে পলিউশন তার নামই প্লাস্টিক পলিউশন। আমরা ভূমিকাটুকু লিখে নিলাম। এরপরে when plastic wastage spreads in land or water, যখন প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়ে ভূমিতে বা পানিতে, it becomes smaller, এটা আরো ছোট হয়ে যায়, and make water, land and air polluted, এবং মাটি, পানি, বায়ুকে দূষণ করে। This pollution is defined as plastic pollution. এই দূষণকেই সংজ্ঞায়িত করা হয় প্লাস্টিক পলিউশন হিসেবে। আপনার প্রশ্নের মধ্যে একটা আর্ট থাকতে হবে। আসলে আমার হুট করে উত্তরটা লিখে দিলাম, চলে গেলাম, হলো না। কিন্তু 90% স্টুডেন্ট এই উত্তরটা লিখবে, শুধু এইটুকু, প্লাস্টিক পলিউশন মিনস দ্য পলিউশন কজড বাই দ্য ওয়েস্টেজ অফ প্লাস্টিক। এছাড়া আর কি লিখবেন? কিন্তু না, আপনার প্রশ্নের সবসময় উত্তর হবে প্রথমে এক লাইন, প্রশ্নের সাথে ইন্ট্রোডিউস করবেন, তারপর মেইন উত্তর লিখবেন, এরপর সম্ভব হলে ফিনিশিং এ একটা লাইন দিবেন। এবার আসেন, হ্যাঁ কি কোশ্চেন বলেন? যেমন আজকে যেমন স্যার যে এইচডব্লিউটা ছিল, যেমন ই গভর্নেন্স নিয়ে, ওখানে স্যার একটা কোশ্চেন ছিল যে হচ্ছে গভর্নমেন্ট কিভাবে আমাদের দেশের পিপলকে বা ভিলেজার্সদেরকে সার্ভ করতে পারে। তো এখানে স্যার কিছু এক্সাম্পল আসার কথা, বা এটা কি আমার প্যাসেজের মধ্যেই যেগুলো আছে সেইগুলোই নিয়ে আসতে হবে, না অনলি সেইগুলোই স্যার ইনক্লুডেড থাকবেন, আমি বাইরের কোনো এক্সাম্পল নিয়ে আসতে পারি? এটা স্যার যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, রাইট, বুঝতে পারছি। হ্যাঁ, প্যাসেজের থিমের বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, প্যাসেজের থিমের বাইরে কোনো কিছু উত্তরে লেখা যাবে না, রাইট? এটা মাথায় রাখবেন। সবসময় প্যাসেজ থিম কেন্দ্রিক হতে হবে, প্যাসেজ ইনফরমেশন কেন্দ্রিক হতে হবে। প্যাসেজ ইনফরমেশনের বাইরে বা থিমের বাইরে কোনো ইনফরমেশন দেয়া সমীচীন হবে না, এটা মাথায় রাখবেন। ভালো প্রশ্ন বলছেন। আচ্ছা, আশা করি ক্লিয়ার না? ওকে, এবার 2 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে why plastic
is necessary for modern life. এরকম একটা প্রশ্ন হচ্ছে ব্যাখ্যামূলক। ব্যাখ্যামূলক প্রশ্নে তো অবশ্যই ব্যাখ্যা করবেন। দেখেন এই প্রশ্নটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, সবাই সরাসরি উত্তর লিখবে, কিন্তু আমরা সরাসরি উত্তর লিখবো না, আমরা আগে প্রশ্নের ভূমিকায় যাব। ভূমিকা মানে ওখানে আয়োজন করে লেখা লাগবে না যে ভূমিকা, এরকম আয়োজন করে লেখার কিছু নেই। তো কি লিখবো আমরা, সুন্দর করে লিখবো। প্রথমে আগে প্রশ্নের সাথে ইন্ট্রোডিউস করব। প্রশ্নের সাথে ইন্ট্রোডিউস মানে প্রশ্নের সাথে আমরা তাল মিলাবো কথা। কিভাবে দেখেন, it's true that modern life has become easier with the blazing of plastic product. প্লাস্টিক প্রোডাক্টের আশীর্বাদে মডার্ন লাইফটা সহজ হয়েছে, এটা কোনো সন্দেহ নেই, সত্য। বা উইথ দ্য ইউজেস অফ প্লাস্টিক প্রোডাক্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে ইউজেস শব্দটা লিখে দিলেই ভালো। কেন ভালো হলো, কারণ এটা নিয়ে সমস্যাও আছে, এটাকে আমরা আশীর্বাদ সবসময় বলতে পারি না। ইউজেস অফ প্লাস্টিক প্রোডাক্ট। It's true that modern life has become easier with the uses of plastic product. এখানে আমরা লিখে দেব although, যদিও বা, এটা আমরা একটা প্যাচ লাগাই দেব, যদিও বা plastic pollution is one of the major, one of the alarming mental issues. বুঝলেন? এভাবে আপনাকে বুদ্ধি কাজে লাগাতে হবে। আমরা প্রশ্নের সাথে একমত, লাগিয়ে দিয়েছি যদিও বা প্লাস্টিক পলিউশন একটা আমাদের উদ্বিগ্নতার ব্যাপার, তারপর এটা সত্য, প্লাস্টিক প্রোডাক্ট মডার্ন লাইফকে আসলে ইজি করেছে। এটা ছিল আমাদের ভূমিকা। এখন মূল কথায় আসি। Because of the usage of plastic, প্লাস্টিকের ব্যবহারের কারণে লাইফ সেভিং মেশিনস, এদিকে কোথায় গেল এটা, এই যে একটা প্যাসেজে লাইন বলছে, সেই লাইনটা আমরা একবার দেখে আসি। এই যে এখানে বলেছে medicine with life-saving device made space travel possible, lightened car jets, saving fuel and pollution, and save lives with helmets, incubators. এই লাইনটাই আমরা নিব। হ্যাঁ, কিন্তু দেখেন কিভাবে নেই, ওদের লাইনটাই নিব আমরা, কিন্তু আমরা মডিফাই করব। কিভাবে মডিফাই করি দেখেন। বিকজ অফ দ্য ইউজেস অফ প্লাস্টিক, প্লাস্টিকের ব্যবহারের কারণে, প্লাস্টিক্স দিব এখানে। প্লাস্টিক মানে শুধু প্লাস্টিক, আর প্লাস্টিক্স মানে প্লাস্টিকের তৈরি পদার্থ। আচ্ছা, এখন আমরা লিখব লাইফ সেভিং life saving devices, instruments
বা ইনস্ট্রুমেন্টস, এই তো এরকম করে চেঞ্জ আনতে হবে, ইনস্ট্রুমেন্টস। এরপরে আমরা লিখতে পারি যে স্পেস, হ্যাঁ, ক্রাফটস, আকাশে দ্রুত যানবাহন, তারপর লাইট কার, and sets, fuel saving, because of light vehicles, হালকা যানবাহনের কারণে ফুয়েল সেভিং হচ্ছে, হ্যাঁ, fuel saving and reduction of pollution because of light vehicles, তারপর life saving helmets, incubators, water cleaning and purifying equipment. ক্লিন আর পিউরিফাই করার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, ইকুইপমেন্ট, আনকাউন্টেবল নাউন, ইভেন ইভেন কথাটা এই জায়গায় না লিখে ইভেন even water cleaning and purifying equipment has become the important the blessings of modern life. বুঝলেন? ওদের কথাই আমরা লিখলাম আমাদের মতো করে। আমরা লিখলাম it's true that modern life has become easier with the uses of plastic product, although the plastic pollution is one of the alarming environmental issue. তারপর এটা সত্য, because of the uses of plastics, plastic পণ্য ব্যবহারের কারণে লাইফ সেভিং ইনস্ট্রুমেন্ট, স্পেসক্রাফট, লাইট কার্স and jets, fuel saving and reduction of pollution because of light vehicles, হালকা যানবাহনের কারণে দূষণ অল্প হচ্ছে, ফুয়েল সেভ হচ্ছে, তারপর লাইফ সেভিং হেলমেট, তারপর ইনকিউবেটর, এমনকি খাবার পিউরিফাই করার যে ইকুইপমেন্ট সেগুলো মডার্ন লাইফের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র প্লাস্টিক ব্যবহারের কারণে। কি বুঝলেন? এটা আমরা লিখে দিলাম। এখন আমরা ফিনিশিং একটা লাইন লিখতে পারি। ফিনিশিং এ আমরা কি লাইন লিখতে পারি? যেহেতু বলছে হোয়াই প্লাস্টিক ইজ, স্যার এখানে ডাইরেক্ট एग्जांपल গুলো ইউজ না করে যদি আমি লিখতাম মেডিকেল সেক্টর, এই एग्जांपल সারা আপনি কি আপনি উত্তর লিখবেন? এখানে কি আপনি উত্তর লিখবেন? কারণ এখানে তো বলছে যে মডার্ন লাইফে কেন প্লাস্টিক, মানে এই एग्जांपल বাদ দিয়ে অন্য एग्जांपल, তাই তো? না স্যার অন্য एग्जांपल কেন স্যার?
এটা হচ্ছে স্যার আমি যে সেক্টর গুলো উল্লেখ করে দিতাম, এই ইউজ হয় মেডিকেল সেক্টরে, ইন্ডাস্ট্রিতে, তারপরে সেফটি ইকুইপমেন্ট প্রোডাকশনে, তারপর মানে এইভাবে কয়েকটা মানে ওই এক্সাম্পল গুলা থেকেই তাদের সেক্টর গুলা উল্লেখ করে দিতাম। তাহলে কি স্যার হতো কিনা ভাই, বেটার হতো কিনা? তখন উত্তরটা একটু অস্পষ্ট হয়, দিতে পারেন। স্পষ্ট করে দেওয়ার মতো হলে অবশ্যই স্পষ্ট করে দিবেন। আর এখানে তো সামারি না যে এখানে ওয়ার্ড কমাইলে নাম্বার পাওয়া যাবে, সুতরাং স্পষ্ট উত্তর লিখতে পারলে ভালো হয়। বেশি সিনোনিম আনতে পারলে ভালো। হ্যাঁ হ্যাঁ, সামারির ক্ষেত্রে ওই টাইপের মানে বুদ্ধিগুলো প্রয়োগ করবেন। আচ্ছা, কারণ প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স কপি করা যাবে না, কিন্তু প্যাসেজ থেকে তো ইনফরমেশন নিতে না নেই। এরপরে আমরা শেষে গিয়ে লিখতে পারি, এখানে বলছে কেন প্লাস্টিক মডার্ন লাইফের জন্য জরুরি, এটা বলেছে এখানে। তাহলে আমরা এক কথায় শেষে লিখে দিতে পারি যে এখানে আর ব্যাখ্যা লেখার কিছু নেই, উত্তর এতটুকুই শেষ হয়ে গেল। এখানে ব্যাখ্যা লিখে গেলে অতিরিক্ত হয়ে যায়, যখন প্রয়োজনীয় কিছু পাবো তখন আমরা অবশ্যই লিখবো। এবার প্রশ্ন বলা হলো, মেক আ সুইটেবল টাইটেল ফর দ্য অ্যাবভ প্যাসেজ। বলছে উপরের প্যাসেজের জন্য একটা উপযুক্ত শিরোনাম লেখো। শিরোনাম লেখার নিয়ম হচ্ছে এরকম, নিয়মটা হলো আপনাকে লিখতে হবে এভাবে যে after reading the above passage, seems that, এটা মনে হয় যে পারফেক্ট টাইটেল দা দিবেন না, দিতে পারেন না, পারফেক্ট টাইটেল ফর দ্য প্যাসেজ should be হতে পারে, দিয়ে আপনি নিচে থেকে লেখা শুরু করবেন টাইটেল। টাইটেল অনেকে অনেক ভাবে লিখবে, এখানে অনেকে লিখবে দ্য ব্যাড ইফেক্টস অফ প্লাস্টিক পলিউশন, অনেকে অনেক ভাবে লিখবে এক বাক্যে বা একটা ফ্রেজ। কিন্তু টাইটেল লেখার এলিট ভার্সন যেটা সহজে কেউ লিখতে পারে না, সেটা হচ্ছে আগে চিন্তা করবেন পুরো প্যাসেজটা কি নিয়ে লেখা, এটাকে ভাববেন। পুরো প্যাসেজটার মেইন বিষয়টা কি, টপিকটা কি, টপিকটা কি বলেন তো? পুরো প্যাসেজের টপিক কি? প্লাস্টিক পলিউশন। টপিক কি? প্লাস্টিকের প্রভাব এবং এটার প্রপার ইউটিলাইজেশন। রাইট, মূল কথা হলো প্লাস্টিক পলিউশন, তাই তো? আমরা লিখবো এভাবে, the world's plastic pollution crisis. Urgency to be solved. এভাবে লিখবেন সামারি, অর্থাৎ পুরো টপিকটা আগে লিখবেন, এরপর একটা কোলন চিহ্ন দিবেন, যে এই টপিকটাকে আপনারা ব্যাখ্যা করবেন। এটা হচ্ছে উন্নত মানের শিরোনাম লেখার উন্নত কৌশল। দ্য ওয়ার্ল্ডস প্লাস্টিক পলিউশন ক্রাইসিস, পুরো প্যাসেজটা তো সারা বিশ্বের প্লাস্টিক পলিউশন ক্রাইসিস নিয়ে আলোচনা করতেছে, সেই সাথে প্যাসেজটা কি নিয়ে আলোচনা করতেছে, এটা সমাধান করার কি জরুরি তা নিয়ে আলোচনা করতেছে, আর্জেন্সি টু বি সলভড। অথবা কেউ এভাবেও লিখতে পারে, যেমন কেউ লিখলো, কতভাবে লেখা যেতে পারে দেখেন, প্লাস্টিক পলিউশন,
A crisis for the world. প্লাস্টিক পলিউশন সারা বিশ্বের জন্য একটা সমস্যা। যেভাবে লিখেন, কিন্তু আমি যে স্টাইল বলতেছি এই স্টাইলে লিখলে ভালো নম্বর পাবেন। আর অথবা কেউ লিখতে পারে, অনেকে এভাবে লিখবে, প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক পলিউশন অ্যান্ড ইটস সলিউশন, এভাবে লিখবে এক কথায়। কিন্তু এরকম এক কথায় না লিখে আপনি পয়েন্ট এভাবে কোলন করে লিখবেন, প্লাস্টিক পলিউশন। লিখতে পারে যে need of solution, need of urgent solution। লিখতে পারে, কেউ লিখতে পারে এভাবে, প্লাস্টিক পলিউশন। one of the alarming environmental issues। মানে আপনি যা লিখতে চান লিখেন, প্যাসেজের যেটা নিয়ে প্যাসেজটা আলোচনা করা হয়েছে সেই কি ওয়ার্ডটা আগে লিখবেন, তারপর কোলন চিহ্ন দিয়ে সেটাকে ব্যাখ্যা করবেন। এখানে কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না, এটাকে কোনো সেন্টেন্সের মতো বানানো যাবে না বা বাক্যের মতো বানানো যাবে না, এটা হবে একটা ফ্রেজ। টাইটেলের পরে কোনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না, টাইটেলের নিচে কোনো আন্ডারলাইন ব্যবহার করা যাবে না, টাইটেলকে মোটা করতে গিয়ে ঘষাঘষি করা যাবে না কলমে। তারপর টাইটেলকে আকর্ষণীয় করার জন্য লাল কালার বা পিঙ্ক কালার ব্যবহার করা যাবে না, তবে ব্লু কালার পেন ইউজ করতে পারেন। আন্ডারলাইন করা যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না, অধিক ঘষাঘষি করা যাবে না, ব্লু কালার ব্যতীত, ব্লু বা কালো কালার ব্যতীত অন্য কোনো কালার ব্যবহার করা যাবে না। ও ইনভার্টেড কমা ব্যবহার করা যাবে না, না বুঝা হুদাই ইনভার্টেড কমা ব্যবহার করে পাবলিক। ইনভার্টেড কমা ব্যবহার করা হয় কারো উদ্ধৃতিকে আটকে রাখার জন্য, এটা তো কারো উদ্ধৃতি না, ঠিক আছে? পাবলিক না বুঝা সুন্দর করার জন্য যে কত কিছু করে, এগুলো করা যাবে না। আশা করি বুঝে গেছেন। আর এই টাইটেল গুলো করবেন কি, মাঝখানে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, মাঝখানে, এই যে এভাবে মিডিলে। যেমন after reading the above passage it seems that the perfect title for the passage should be the world's plastic pollution crisis urgency to be solved, অথবা plastic pollution a crisis for the world, plastic pollution need of urgent solution, plastic pollution one of the alarming environmental issues। যা লিখতে চান লিখবেন। লিখার পর শেষে এই টাইটেলটা যে হচ্ছে যে ভালো টাইটেল, সার্থক, এর পক্ষে আপনাকে সাফাই গাইতে হবে, কারণ দেখাতে হবে। আপনাকে লিখতে হবে as, যেহেতু the above passage focus focuses on plastic pollution, along it its alarming sites আরে বাবা কই রাখি আর কই আসে,
alarming sites for the whole world and it's urgent to solve or to reduce it through taking effective steps. Tab of title can be treated a perfect title for the passage. আপনাকে আপনার টাইটেলের পক্ষে শেষে সাফাই গাইতে হবে। কখনো কখনো প্রশ্নে বলেই দিবে কেন পারফেক্ট টাইটেল ব্যাখ্যা করো, বললেও দিবে না বললেও দিবে। যেমন আমি যদি এটাকে চিন্তা করি, দ্য ওয়ার্ল্ডস প্লাস্টিক পলিউশন ক্রাইসিস আর্জেন্সি টু বি সলভড, তাহলে এই শিরোনামের জন্য আমার সাফাই ঠিক আছে। As the above passage focuses on plastic pollution along with its alarming sides for the whole world and it's urgent to reduce through taking effective steps. হ্যাঁ, তাহলে and its urgency কথা দিলে আরো ভালো হয়, তাহলে urgency আর এই যে ইটস এর অ্যাপোস্ট্রফি তুলে দিলাম, এবং এটার জরুরি কি এটা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাই হচ্ছে উপরের টাইটেলটাকে চিহ্নিত করা যেতে পারে। হ্যাঁ, আ পারফেক্ট টাইটেল, ট্রিট দিলে আর অ্যাজ দিতে হয় না। হ্যাঁ, ট্রিটেড আ পারফেক্ট টাইটেল ফর দ্য প্যাসেজ, এটা হলো টাইটেল লেখার নিয়ম। ওকে, এবার আপনাদের জন্য আমি কিছু প্রশ্ন দিব এই প্যাসেজের, সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে গুনে গুনে 5টা প্রশ্ন দিব। কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়, ব্যাখ্যা লিখতে হয় সেটা আমি জানাইলাম। তো আপনাদেরকে আমি 5টা প্রশ্ন দিব, সেই 5টা প্রশ্নের উত্তর লিখে আগামীকাল রাত 8টার মধ্যে গ্রুপে দিতে হবে ছবি তুলে। হাতের লেখা স্পষ্ট হতে হবে আর ক্যামেরার ছবিটা যেন এমন হয় পড়ার মতো, ঠিক আছে? তাহলে 5টা প্রশ্ন দিব, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে প্যাসেজের থিমের আলোকে। প্যাসেজের থিমের বাইরে যাওয়া যাবে না। এই প্যাসেজে কিন্তু ইন্ডাস্ট্রির কোনো কারণ দেখায় নাই, প্লাস্টিক পলিউশনের জন্য ইন্ডাস্ট্রি দায়ী সেটা কিন্তু দেখায় না। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে প্যাসেজে কি বলছে তার উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে আলোচনাটা করতে হবে, উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যেগুলো হোমওয়ার্কটা অবশ্যই আপনাদেরকে করতে হবে।